সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান, কেন ভেঙে পড়ছে আমাদের সামাজিক শৃঙ্খলা। গত কিছুদিন যাবৎ আমরা ফেসবুক খুললেই নিজের গ্রাম থেকে শুরু করে সারা দেশের নেতিবাচক খবরগুলোই শুধু চোখে পড়ে। আজকে এপ্রিল মাসের ২৬ তারিখ একজন সাংবাদিকের ফেসবুক প্রোফাইল ঘেটে প্রায় ২৬টি দুর্ঘটনার খবরই আমি আজকে দেখলাম। তো এজন্য এই সামাজিক যে অবক্ষয়, আমাদের যে সামাজিক যে শৃঙ্খলা, এটি কেন ভেঙে পড়ছে এবং কিভাবে এই শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, এই বিষয়ে আমরা একজন সাংবাদিক, তাকে আমরা আহ্বান জানিয়েছি। কারণ পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং ডাক্তার, তারাই এই সমাজের অপরাধের যে জগৎ বা অনুসন্ধানী দৃষ্টিতে তারা এই বিষয়গুলো বিশ্লেষণ করে থাকেন। এজন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় সাংবাদিক ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং খুব খুশি আজকে আমাদের প্রিয় সাংবাদিক ভাইকে আজকে আমাদের সাথে লাইভে পেয়ে। জি, আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে এই একটি লাইভ অনুষ্ঠান হচ্ছে বা আমি সেখানে আজকে কথা বলবো বা আপনার সাথে আছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। যে বিষয়টা আমরা বলছিলাম যে আমাদের সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে, তারই একটা নমুনা আমি যদি দেখাই যে আপনার ফেসবুক প্রোফাইলেই আজকে ২৬ তারিখ পর্যন্ত আমি একটু ঘাটলাম, সেখানে প্রায় ২২টি দুর্ঘটনার খবর, যেটি নেতিবাচক খবর, বিশৃঙ্খলার খবর আমি সেখানে দেখেছি, যেটা আপনি শেয়ার করেছেন। আমাদের এলাকা থেকে শুরু করে মানে আশেপাশের অঞ্চলগুলো অনেক দূরের না। তার মধ্যে কয়েকটা যদি আমি শিরোনাম একটু বলি দর্শকদের সুবিধার্থে, যেমন আজকের খবর হলো যে রিয়া খাতুন নামে একজন প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আরো কিছুদিন আগে 2জন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বিয়ের দাবিতে সুমি আক্তার নামের এক মেয়ে তার প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে। সেনা সদস্য কর্তৃক স্কুল পড়ুয়া ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আরো যে সংবাদ দেখেছি সেটি হলো 60 বছর বয়সী একজন বিধবা, তিনি বিষ পানে আত্মহত্যা করেছেন। চুরি করা ছাগল সহ চোর ধরা পড়েছে। কয়েকদিন আগে কৃষকের গরু চুরি হয়েছে। ঘুমন্ত অবস্থায় 7 বছরের শিশুকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কয়েকদিন আগে 10,000 পিস ইয়াবা সহ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরকম অসংখ্য নেতিবাচক খবর, যেটি আসলে আমরা পড়তে পড়তে ক্লান্ত, এই জন্য এটা আর বলতেও চাই না। তবে শুধু আমরা এর পেছনের কারণগুলো একটু জানতে চাই, যেহেতু আপনি একজন সাংবাদিক, সাংবাদিক মানেই তারা অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে সমাজের ঘটনাগুলোকে দেখেন। তো এজন্য আমি প্রথমেই এই ঘটনার আলোকে যে জানতে চাইবো সেটা হলো যে আমরা এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখি যে বিশেষত নারীরা, আরো নির্দিষ্ট করে বললে আমাদের প্রবাসীর স্ত্রীরাই এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বেশি। কেন তারা এই হত্যাকাণ্ডের এত বেশি শিকার হচ্ছেন? ইসমাইল হোসেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে আপনি হয়তোবা জেনে থাকবেন যে সেটা হলো যে আমাদের সখীপুরে কিন্তু মোটামুটি দুটি অপরাধ একটু বেশি হয়। একটা হলো সখীপুরে পরকীয়া বেশি এবং সখীপুরে কিন্তু আত্মহত্যার যে প্ররোচনা এটা কিন্তু একটু বেশি। আমরা সবকিছু মিলিয়ে এবং কি অন্যান্য সকল উপজেলা বা জেলা থেকে সখীপুর কিন্তু এই সাইডটা অনেকটা এগিয়ে আর কি অপরাধের দিক দিয়ে। তো আমরা আসলে সম্প্রতি হয়তো আপনি খেয়াল করে দেখবেন যে গত প্রায় 1 সপ্তাহ কি 10 দিন আগে সখীপুর কিন্তু একদিনে প্রায় 3টি আপনার আত্মহত্যার ঘটনা ঘটছে। একটি হলো আপনার যে কচুয়া নিচেন্দপুর, আরেকটি হলো
কালিদাস, আরেকটি হলো দেবরাজ এবং কি আড়াইপাড়ার মাঝামাঝি জায়গা। তো সখীপুর সম্প্রতি আপনি হয়তোবা জেনে থাকবেন যে ব্যাপকভাবে এই যে আত্মহত্যা, এটা কিন্তু মানে অনেক অনেক বেড়ে গেছে আর কি। এটা আমরা কিন্তু আসলে ঘটনার পিছনে অনেক ঘটনায় খোঁজার চেষ্টা করি, এবং কি যেগুলো আসলে আমরা পেয়েছি সেগুলো হলো এখানে আসলে যে মূল বিষয়টা মানে এখানে খেয়াল করা হয়েছে। আপনি যদি আরেকটা ঘটনা আমি আপনাকে বলে রাখি, হয়তো সেটা আপনি বলতে ভুলে গেছেন। গত মেবি 19 তারিখ কি 18 তারিখ, মেবি আমার তারিখটা মনে করতে পারছি না, কচুয়াতে আমেনা বেগম নামের এক গৃহবধূকে কিন্তু আচ্ছা, বাড়ির পাশে। সাংবাদিক ইসমাইল হোসেন, জি আমাদের এই লেখাগুলো বিদেশের অনেক মানুষও দেখবে বা অনেক দূরের মানুষও, আমাদের নাম বা এলাকা উল্লেখ করার দরকার নাই, আমরা সামগ্রিকভাবে ঘটনাগুলো বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে কিন্তু একটা ঘটনা ঘটা হয়েছে, এক গৃহবধূকে কিন্তু মানে মেরে তারে কিন্তু বাড়ির পাশে তার ধান খেতে ফেলে রাখা হয়েছে আর কি। সেটা পুলিশ কিন্তু প্রায় 8 ঘন্টার মধ্যে মামলার প্রকৃত যে আসামি, একমাত্র আসামি, তাকে কিন্তু ধরতে পুলিশ সক্ষম হয়েছে। তার বাড়ি হলো কুড়িগ্রাম। এটার পিছনে কিন্তু সেই পরকীয়া জড়িত, যেটা আমরা সাংবাদিক সম্মেলন করে জানতে পেরেছি, বা ওসি সাহেব এটা আমাদেরকে জানিয়েছেন। তো তো আমি আপনাদের আপনি আপনি যেটা বললেন যে 60 বছরের একটা মেয়ে, একটা মানে বৃদ্ধা নারী, বৃদ্ধা বৃদ্ধা তাকেও এই যে আত্মহত্যা করতে হয়েছে বিষ তাকে পান করে। আত্মহত্যা করা, হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করা হয়েছে, বা সে আত্মহত্যা করেছে। ওনার বাড়ি হচ্ছে, আপনি হয়তো বা জানবেন যে আমাদের এই কাকড়াজানি। ওনার স্বামী কিন্তু প্রায় অনেক আগে মারা গেছে, সে কিন্তু একটু বিধবা নারী। আচ্ছা, ওইখানেও কিন্তু পারিবারিক কলহলটা সবচেয়ে মূল যে বিষয়টা আমরা খুঁজে গিয়ে মানে সর্বশেষ যেটা পেয়েছি আর কি। পারিবারিক কলহল এটা কিন্তু ওই ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা ওইখানে গিয়ে আসলে আমরা তো নানাভাবে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি যে পারিবারিক কলহর যে এটা আপনার লাস্টে কিন্তু ওনাকে যে আপনার এই মানে আত্মহত্যার পথই বেছে নেওয়া লাগলো, এটা আসলে কি এর আগে কি কোনো সমাধান করা সমাধান ছিল কিনা? যাইতো না, হ্যাঁ, বা এরকম কিছু সুযোগ ছিল কিনা, বা উনি আইনের কোনো আশ্রয় এরকম ভাবে নিয়েছে কিনা। তো আমরা ওইখানে ওইভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি, কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু ওই নারী, ওই বিধবা নারী কিন্তু করে নাই। সেটা কেন করে নাই, এটা যদি আমরা আমাদের প্রশ্ন ছিল, সেটা হয়তো বা উনি চিন্তা করছে যে আমার ছেলে থাকে বিদেশ, আমি যদি এগুলা এইভাবে আমার ছেলের বউর বিরুদ্ধে যদি আমি থানায় লিখিত অভিযোগ দিই, সেক্ষেত্রে কিন্তু আমার মানে এখানে এই যে এই সংসারের ঝামেলাটা কিন্তু আর বাড়তে পারে, এরকম উনি চিন্তা করছে। বাড়তে পারে, বা এটা সামাজিক ভাবে কিন্তু উনি অনেকটা হেয় হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা হয়তো উনি করছে, বা মানুষ এরকম ভাবে আমাদের জানিয়েছে আর কি। তো আচ্ছা, আমি একটু বলি যে এই যে ঘটনাগুলা ঘটে, যখন কোনো দুর্ঘটনা ঘটে, খুন ঘটে হয়, আত্মহত্যা হয়, তখন আমরা আইনের আশ্রয় নেই। এর আগে আপনি বলছেন যে আমরা আসলে আইনের আশ্রয় নেই না। তা আইনের কাজ হলো যখন তার কাছে কেউ আশ্রয় নিবে, তখন সে তার অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু এই ঘটনাগুলোর আগের যে নৈতিকতার যে জায়গাটা, যে মানবিকতার যে জায়গাটা, যে আপনি বলছিলেন যে পারিবারিক কলহ বা এই যে পরকীয়া বা এই ধরনের যে ঘটনা, এগুলো কিন্তু আমাদের সামনে কারো না কারো চোখে পড়ে। সেটা হোক মানে যারাই হোক, তারা কেন এই নৈতিকতা এত অধঃপতন কে আমাদের হয়ে গেল যে আমরা সেই ঘটনার শেষটা না ঘটলে আর এই বিষয় নিয়ে কেউ কেউ কথা বলি না কেন? মানে এটা কেন হলো আমাদের? জি জি, আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে এখানে আসলে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু আপনি নিজেই দিয়ে দিচ্ছেন। মানে আমরা একদমই আচ্ছা, মানে মানে একটা ঘটনার একদম লাস্ট যে মানে লাস্টের যে স্টেজ। অংশটা, অর্থাৎ মানে লাস্টের অংশ হলো আমাকে লাশ হওয়া লাগবে, মানে অনেকটা হ্যাঁ, কিন্তু এই এই অবস্থায় গিয়ে কিন্তু আমরা এর একটা মানে শেষ দিই, কিন্তু এর আগে কিন্তু অনেক কিছু করার বা অনেক কিছু বলার থাকে আর কি। মানে একটা সুযোগ মানুষ থাকে, হ্যাঁ। আত্মহত্যা করলে কি এটা সমাধান, বিষয়টা কিন্তু এমন না। আত্মহত্যা কিন্তু কোনো সমাধান না। আচ্ছা ধরেন একটা না, ফ্যামিলিতে যদি কেউ আত্মহত্যা করে, সেক্ষেত্রে কিন্তু ওই যে যে ঝামেলার কারণে আত্মহত্যা করে, সে ঝামেলাটাও থেকে যায়, বরঞ্চ উনি যে আত্মহত্যা করলো এই ঝামেলাটাও নতুন করে আবার একটা আজীবনের জন্য একটা মানে একটা কালার হয়ে যায় আর কি, ওই সৃষ্টি ফ্যামিলি বা ওই সৃষ্টি সংসারের হয়। মধ্যে সৃষ্টি হয়ে যায়। তো আসলে ধরেন এখানে আমি যেটা মনে করি যে একটা ফ্যামিলিতে ধরেন আমাদের সখীপুরে মূলত এটা এগুলো কেন হয় আমাদের এই সখীপুরে ধরেন ধরতে গেলে একটা হিসাব রয়েছে যে প্রত্যেকটি ফ্যামিলিতে মানে একদমই মানে প্রবাসী নাই এ ধরনের কোন ফ্যামিলি অন্তত সখীপুরে খুব পরিবার নাই। কম রয়েছে। প্রত্যেকটি ফ্যামিলিতে প্রবাসী রয়েছে। আর প্রবাসী যে রয়েছে, প্রবাসীটা যখন আপনার
প্রবাসী থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনার এই যে সংসারের দায়িত্ব বা টোটাল যে আপনার ঝামেলাগুলা, এগুলা কিন্তু পুরো একটা নারীর উপর অটোমেটিকলি চলে আসে। চলে আসে। সেখানে একটা পুরুষ যেভাবে দায়িত্ব নিয়ে একটা সংসার চালায়, একটা মেয়ে মানুষ সেভাবে কিন্তু আসলে মানে চালাতে ওনারা কিন্তু যথেষ্ট সক্ষম হয় আর কি। হয়তোবা ধরেন ছেলের বউ এইভাবে সংসার চালাচ্ছে, এটা হয়তোবা কোনো শাশুড়ি মেনে নিতে পারছে না, এরকম হুম। কিন্তু একটা সমস্যা থেকে যায় আর কি। আবার হচ্ছে দেখা গেল যে ওই শাশুড়ির সাথে আপনার ছেলের বউয়ের মানে মন মালিন্য হয়ে যাচ্ছে, বা এক কথা টোটাল যে পারিবারিক কলহটা, এটা কিন্তু ধরেন এই যে এই আমাদের সখীপুরে এতটাই বেশি হয়ে গেছে, যেখানে সখীপুর কিন্তু মোটামুটি আপনার ছেলের থেকে মেয়েদের সংখ্যা কিন্তু সখীপুরে বেশি। আর যারা যারা আচ্ছা, ছেলে আমরা রয়েছে, আরো আমরা আরো অনেকগুলা বিষয়ে কথা বলবো। এখন তার মানে হলো যে আমাদের এই যে পারিবারিক কলহের কারণেই হোক, আর যে বিষয়গুলো আমাদের চোখে পড়ে, চোখে পড়ার কথা, অথচ সেগুলো আমরা মানে চোখ বুজে সহ্য করে যাই বা চোখ বুজে থাকি, যার কারণে আমাদেরকে এই ধরনের দুর্ঘটনার খবরগুলো সেটা আমাদেরকে মানে এগুলো পড়তে হয়। সম্মুখীন হওয়া লাগতেছে। আচ্ছা, আমরা সখীপুরের কথা বেশি বলবো না, কারণ এই নিউজ গুলা যারা দেবে তখন আবার আমাদের সখীপুরকে সবাই বলবে যে সখীপুর এত খারাপ। সারা দেশেরই একই অবস্থা। আচ্ছা শুনেন, আমি একটা তো কথা বলি, আসলে এটা শুনেন, হ্যাঁ, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আপনি যেটা প্রথমে বলেন যে গত 26 দিনে আমার ফেসবুকের ওয়াল ঘেটে আপনি হ্যাঁ, দেখছেন হ্যাঁ, প্রায় হ্যাঁ, হ্যাঁ। 22টি ঘটনার একটা ফিরিস্তি আমি আপনি লিপিবদ্ধ বললেন। করছি 22টা, আপনি 26টা নেওয়া আপনি যাবে। লিপিবদ্ধ করছেন। আচ্ছা আমি যদি আপনাকে হ্যাঁ, বলি এই 22টি ঘটনা এগুলি কি কোনোটা মিথ্যা? না, এটা কিন্তু একটাও কোনো ঘটনা তো মিথ্যা ঘটনা কোনোটাই না। মিথ্যা না। না, না। এই সমস্ত ঘটনা কিন্তু এগুলা কিন্তু সখীপুরে একদমই মানে ব্যাপকভাবে হচ্ছে আর কি। এটা আজকে কিন্তু সখীপুরে একটি আত্মহত্যার ঘটনা ঘটছে, আপনি জেনে থাকবেন গত 3 দিন আগে কিন্তু হ্যাঁ, এই মেয়েটার আপনার প্রেম করে কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে 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 হয়েছে। গত বিয়ে হয়েছে। 3 দিনে কিন্তু একটা মেয়ে মানুষ, সে ওই ফ্যামিলি, আমার মনে হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওই বাড়ির চেনার কথা না, অথচ সে কিন্তু না। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। হুম। কি এমন কত অন্যায় ওই মর্মান্তিক। মেয়েটার সাথে ওই ফ্যামিলিগত ভাবে বা ওই ছেলেটার সাথে হয়েছিল, যেগুলোর কি কোনো সমাধান আসলে কি ছিল না? সেগুলো আইন শৃঙ্খলা অবশ্যই বাহিনী ছিল। রয়েছে, সমাজের যারা অনেক হিতাকাঙ্ক্ষী রয়েছে, সুশীল সমাজ রয়েছে, তাদের কাছে কিন্তু বিষয়টা শেয়ার করলে এগুলা হুম। কিন্তু আসলে একটা সলিউশন বের করা যেত। আসলে একটা মানুষ যখন অপরাধ করতে থাকে, মানে অপরাধটা কিন্তু আসলে মানে দেখা গেল যে ছোট থেকে কিন্তু বড় হয়ে যায় অপরাধ। এই অপরাধ আস্তে 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 ধরেন এই যে একটা মেয়েটার, আপনি হয়তো ফেসবুকে আপনি হয়তো মেয়েটার একটা ছবি দেখেছেন, মেয়েটা কিন্তু মানে মানে দেখতে শুনতে কিন্তু অনেক চমৎকার মেয়ে আর কি, এটা আমরা যেটুকু মানে খেয়াল হুম। করে হুম। দেখেছি হুম। আর হুম। কি। ওই মেয়েটা কিন্তু খুবই ভালো এবং কি মেধাবী মেয়ে মেয়ে ছিল সে। সে আচ্ছা, কিন্তু আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, একটা ডিটেলসে না যাই, বিস্তারিত অনেকগুলো জানার চেষ্টা করি। এই যে বিয়ের 3 দিনের মাথায় মেয়েদেরকে আত্মহত্যা করতে হচ্ছে, একজনকে হলো, এবং আরো নারীদেরকে নির্যাতনের শিকার হতে হয়, নিগ্রহ হতে শিকার হতে হয়, তারপরেও আমরা দেখি যে এই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মেয়েদের অনশন করতে হয়, অথচ বিয়ে একটি সম্মানের এবং একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ, অথচ এটার জন্য অনশন কেন করতে হয়? এই বিষয়টা আচ্ছা আমি কিভাবে দেখেন? শুনেন, এখানে আমি আপনাকে প্রথমে একটা কথা কিন্তু বলে নিয়েছি যে আপনার ওই সখীপুরে কিন্তু পরকীয়াটা বেশি। আপনার একটা মেয়ে মানুষ আর একটা ছেলে মানুষ, এদের সাথে যে সখীপুরের নাম আর না বলি, এটা আমাদের না 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 সামাজিক শুনেন, সমস্যা। এটা শুনেন, আপনি হয়তো বা আমার কথা ওই যে ওইভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু যেটা হচ্ছে সখীপুরে পরকীয়া এবং কি আত্মহত্যার বেশি, এটার মূল কারণ হলো আচ্ছা। সখীপুরে প্রবাসী বেশি, এটা হলো মূল কারণ। হুম। মূল কারণ, হ্যাঁ। এখানে আপনি যেটা জেনে থাকবেন যে একটা মানে একটা প্রেমের সম্পর্ক যখন হয়, সেটা কিন্তু প্রথম শুরু হয় কিন্তু মানে হাই হ্যালো থেকে, এটা শেষে এরকম একটা অবস্থানে গিয়ে পৌঁছায় আর কি। এটা ধরেন আচ্ছা আমরা ফেসবুক খুললে আমরা কিন্তু ফেসবুকে কিন্তু একটা খবর এখন শুধু এই আপনার দেখা গেল যে কে কার সাথে চলে গেল, কার বাড়ি থেকে অবসর করলো, কয়টা মারা হুম। গেল, হুম। কোথায় কোথায় খুন হলো, এই ধরনের ঘটনা কিন্তু একদমই সখীপুরে কিন্তু এটা একটু সখীপুর না, শুধু সারা বাংলাদেশে এটা কিন্তু একটা নিত্য দিনের খবর এবং কি একটা এটা কিন্তু একদম কমন একটা খবর আর কি, কমন একটা খবর, হ্যাঁ। খুবই কমন খবর। এবং কি এটা কিন্তু এত এখন দেখা গেল যে এগুলা এতটাই তুচ্ছ হয়ে গেছে বিষয়টা, মানে এটা এখন একদমই তুচ্ছ আর কি, মানে ঘটনাটা বেশি ঘটলে যা হয় আর কি। মানে তো মানুষ দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছে। জি জি, এই যে আপনি সম্প্রতি যে সখীপুরে একটা মেয়ে গত 3 দিন যাবত এখানে কিন্তু অনশন করতেছে, সেটা অনশন আমরা করছে। যতদূর খবর নিয়ে দেখেছি যে এই মেয়েটার সাথে ওই ছেলেটা মানে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক।
প্রেমের সম্পর্ক থেকে আপনার তাদের সাথে একটি শারীরিক সম্পর্ক হয়েছে। এই মেয়েটা আমাদের কাছে যেমনটি বলেছে, সে বলেছে যে তার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে এই এই ছেলেটা তার মানে একটা মেয়ের যা আছে সবকিছুই আজকে তাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এট লাস্ট ওই ওই ছেলেটা যেদিন বিয়ে করবে সেদিন কিন্তু ওই মেয়েটার সাথে ওই দিনও কথা বলছে এই ছেলেটা। কথা বলার পরে যখন সে মেয়েটা জানতে পারলো যে আজকের রাতে এই ছেলেটার অন্য একটা মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে, এই খবরটা কিন্তু অন্যভাবে শুনে তারপরে কিন্তু এই মেয়েটা ওই ছেলেটার বাড়িতে কিন্তু বিয়ের দাবিতে অনুষ্ঠান শুরু করছে। আমরা ওই মেয়েটার সাথে একাধিকবার কথা বলেছি। ওই মেয়েটা মানে সে যেটা বলে যে আসলে তার কাছে সে একটা জিনিস স্বীকার করে যে আমার অনেক ভুল হয়েছে, কিন্তু আমার সাথে তো এই ছেলেটা প্রতারণা করেছে, এরকম ভাবে আর কি। আচ্ছা, সাংবাদিক সাংবাদিক ইসমাইল হোসেন, আমরা এরকম যারা ভুল বুঝতে পারে, এই ভুল বুঝা শেষ মুহূর্তে ভুল বুঝে আসলে খুব বেশি লাভ হয় না। তবু এটা লাভ যে সে এখনো বিয়ের পিড়িতে বসে নাই বা আত্মহত্যার পথে যায় নাই, সে নিজের ভুলটা বুঝতে পারছে। আশা করি যে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টাকে সমাধান করবে। আচ্ছা, আমরা যেহেতু অনেকগুলো বিষয়ে অসঙ্গতি নিয়ে কথা বলবো, আমরা প্রতিনিয়তই দেখি যে স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবা মাকে মেরে ফেলছে, অথচ এগুলো আমাদের কল্পনাই করার কথা ছিল না যে একটা পারিবারিক বন্ধন সেখানে একজন আরেকজনকে মেরে ফেলছে। এটা আসলে এই ঘটনাগুলা আমরা যে দেখতেছি, আমাদের মধ্যে কি মনুষ্যত্ব বোধ বা আমরা কি এখনো মানুষ আছি দাবি করতে পারি? না, আপনি যেটা বলছেন যে এই পৃথিবীতে ধরেন আসলে মা বাবার পরে যদি কারো স্থান থাকে সেটা হলো স্বামী, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। স্বামী, হ্যাঁ। জি। আর হলো ওই সংসারে যদি তাদের কোনো সন্তান থাকে, সন্তান থাকে, এর থেকে মানে আমার মনে হয় না যে মা বাবা, এরপরে স্বামী স্ত্রী এবং কি সন্তান, এর বাইরে আমার মনে হয় না এই পৃথিবীতে এতটা আপন আর কেউ হতে পারে। হ্যাঁ, এখানে আপনি হয়তো ভাই যে আবার সেই ঘুরে ফিরে একই কথা আপনার সাথে আসলে আশা লাগে, এটা কিছুই করার নাই। এই মাসের একদমই ফার্স্ট উইকে আপনার গজে আমাদেরই সখীপুরের কালিয়ানপাড়া একটা গ্রামে একটা ঘটনা ঘটেছে, হয়তো আপনি সেটা গ্রামে, জানেন হ্যাঁ, কি। ঘটনা ঘটছে। সেখানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্বামীকে একদমই আপনার ওই যে মানে কাঠের যে আপনার এই টুকরা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একদমই মাথায় বাড়ি দিয়ে স্বামীকে কিন্তু ঘটনাস্থলে মেরে ওই স্ত্রীটা কিন্তু মেরে পালানোর ফেলছে। চেষ্টা করে নেয়। ওইখানে কিন্তু সে বসা ছিল রাত্রে প্রায় 1টার বা 12:30টার ঘটনা। এটারও ধরেন লাস্ট ফিনিশিং কিন্তু ওইটাই। এই হুম, এই ঘটনাটা কিন্তু আমরা একটা ইয়া ইয়া করে দেখছি যে এটা মূলত কেন একটা স্বামী স্ত্রীকে কেন মারবে বা স্ত্রী কেন স্বামীকে মারবে। এটা ধরেন মূল ঘটনা হলো ওই মেয়েটার সাথে আমরা কথা বলেছি, এবং কি এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে আমরা কথা বলেছি। সে যেমনটি জানিয়েছে যে এই ছেলেটা একটা পরকীয়ার সাথে জড়িত ছিল। সে বারবার বলার পরেও এই মেয়েটা একাধিকবার ওই ছেলেটাকে বলেছে, এবং কি এটা নিয়ে গ্রামে অনেক সালিশ হয়েছে, মৌখিকভাবে অনেক শাসানো হয়েছে, কিন্তু এরা কিন্তু এভাবে এটা আপনি মানে নাই বলে ওই দিন রাতে কিন্তু তাদের সাথে এটা বিটা নিয়ে মানে পারিবারিক কলহ ছিল। মানে মানে চূড়ান্ত মানে একটা পর্যায়ে। জি জি জি, মানে একটা মানে তর্কাতর্কির এক পর্যায়ে, তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু তাদের দুইজনের মধ্যে কিন্তু হাতাহাতি হয়। হাতাহাতি করতে গিয়ে কিন্তু এই ছেলেটা কিন্তু আঘাত মেয়েটারও করতে যায়, কিন্তু এটা হয়তো বা হুম, দুর্ভাগ্যবশত মানে উনি এই মেয়েটা বেঁচে যায়, কিন্তু ছেলেটা আর বাঁচতে পারেনি। আপনি একটা ছেলেটা জিনিস বুঝতে হয়তো পারে। বা জানেন কিনা, এই এই বিয়েটাও কিন্তু আপনার প্রেমের বিয়ে ছিল। ওরা কিন্তু দীর্ঘদিন আপনার গাজীপুরে একটা ফ্যাক্টরি কোম্পানিতে চাকরি করতো, কিন্তু লাস্ট ফিনিশিং এ জানেন মানে একটা লাশ দিয়েই একটা সংসারের অধ্যায় শেষ করা লাগলো। এটার কোনো কোনো কি সমাধান ছিল না? এইটা কিন্তু আসলে অবশ্যই। আমাদের মানে কাম্য না, এগুলা আমাদের কাম্য না। এখন আমার যে কথাটা হচ্ছে, ধরেন একটা অপরাধ, অপরাধ কখন বাড়ে? যখন অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, এগুলা কিন্তু তখন অপরাধটা বেড়ে থাকে। এখন আমি আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি যে তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে গত প্রায় 3 মাস ধরে আমাদের কাকরাজানের ব্যবসায়ী হত্যাকাণ্ড, হ্যাঁ। সালামকে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এবং কি লেবু বাগানে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এই মামলাটা 3 মাসেও কিন্তু পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। মানে কেন মারা হলো, সে তাকে কে মারলো, এটা যে সঠিক যে আপনার মামলাটা যে রহস্য উদ্ঘাটন, এগুলা কিন্তু মামলার তদন্ত কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত বের করতে পারেনি। আমরা পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছি। এই মামলাটা কিন্তু প্রথম অবস্থায় তদন্ত করছে সখীপুর থানার তদন্ত অফিসার। ওনার থেকে কিন্তু মামলাটা রেফার করে সংশ্লিষ্ট থানার যে একজন সাব ইন্সপেক্টর
তাকেও কিন্তু এটা দেওয়া হয়েছে। আমরা ওই সাব ইন্সপেক্টর সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি, তিনি আইটি সেক্টরে মানে খুবই অভিজ্ঞ একজন লোক। কিন্তু আসলে এটা আমরা ওনাদের সাথে আমরা যে কথা বলে যেটা জানিয়েছি, আমরা সার্কেল এসপির সাথে কথা বলেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। এই ঘটনার পরে কিন্তু একাধিকবার মানববন্ধন হয়েছে, তারপরে দফায় দফায় মানে সাংবাদিকরা মানে এটা লিখেছে, এবং কি এটা মানে আমাদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি। পুলিশ যেটা বলছে যে এই মামলার মানে বিন্দু পরিমাণ কোন ধরনের প্রুফ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। মানে কোনো আচ্ছা proof আমরা খুঁজে পাওয়া যাচ্ছে জেল, না। আচ্ছা আমরা একটা নির্দিষ্ট বিষয় না থেকে আর সামনের দিকে যাই। জি। তো আমাদের এই যে প্রশ্নগুলো প্রায় একই রকম, যে ভালোবাসার টানে যে পবিত্র বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে দেখলাম আমরা স্বামী স্ত্রীকে মারলো বা স্ত্রী স্বামীকে মেরে ফেললো, ঘটনাগুলো ঘটে। এবং এই চূড়ান্ত পর্যায়ে না গেলেও অহরহ যেটা ঘটে, স্বামী সন্তান সুখের সংসার রেখে মেয়েরা অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে, স্ত্রীরা, অথবা স্বামী অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর সংসার করছে। আসলে আমাদের মধ্যে যে মায়া, পারিবারিক যে মায়ার যে বন্ধনটা, মানে রক্ত কি আমাদের শীতল হয়ে গেল, নাকি আসলে মানে পর্যবেক্ষণে কি বলে এইটা, এগুলো কেন বাড়ছে দিন দিন? জি, আমি আপনাকে আরেকটা, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখেছেন। মানে এগুলো কেন হচ্ছে, ধরেন এটা আমাদের মানে আমাদের সামাজিক ভাবে আমরা কিন্তু ব্যাপক ভাবে মানে দেখা গেল যে পারিবারিক যে বন্ধন, সামাজিক যে শিক্ষাটা, যে নৈতিক যে শিক্ষাটা, এটা কিন্তু ব্যাপক অবক্ষয় হয়েছে আমাদের। মানে আমি হুম, যদি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, বা সেটা আপনি নিজেও জানেন, যে আজ থেকে 15-20 বছর আগে আপনার গ্রাম, আপনার মাঠ, আপনার বাজার কেমন ছিল আর এখন কেমন, হুম, হুম, এটার সবই কিন্তু মানে রেজাল্ট কিন্তু ধরেন আপনার গ্রাম দিয়ে কিন্তু চিন্তা করা যায় আপনার ইউনিয়ন কেমন, আপনার ইউনিয়ন দিয়ে চিন্তা করা যায় আপনার উপজেলা কেমন, উপজেলা দিয়ে কিন্তু চিন্তা করা যায় জেলা কেমন, এইভাবে কিন্তু পুরো পৃথিবীটা কিন্তু চিন্তা করা যায়, পুরো দেশটা কিন্তু চিন্তা করা যায় কেমন। আসলে শোনেন, হুম, এখানে আমি আপনার একটা কথা বলি, ধরেন ধরেন এখন মানে এই যে অপরাধ গুলা যেই করতেছে তার ফ্যামিলিতে কিন্তু তার বাবা মা রয়েছে, আমার আপনার মতো হয়তো হ্যাঁ, বা ছোট বা বড় ভাই রয়েছে, হয়তো বা আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছি না, বা সে আমাদের কন্ট্রোলের বাইরে রয়েছে। সবকিছু মিলিয়ে মানে কিন্তু এট লাস্ট কিন্তু দেখা গেল যে এখানে কিন্তু আমি মনে করি যে অভিভাবকদেরও যথেষ্ট এখানে দায়িত্বহীনতার অনেকটাই অভাব রয়েছে। সেটা আমি কেন বলি অভাব আপনারে, আছে, হ্যাঁ। যে ধরেন আমার আমার সন্তান সে রাত 10টার পরে কোথায় থাকে, কার সাথে মিশে, এই হুম, দায়িত্বটা যদি আমি আসলে পুলিশের কাছে দিয়ে রাখি, আসলে এটা হলো? পুলিশ তো না, সারা সখীপুরের নিরাপত্তার জন্য পুলিশ 1 থেকে 150 জন পুলিশ রয়েছে ধরেন, কিন্তু সখীপুর তো লোকজন হিসাব করলে প্রায় 2 লাখের উপরে লোকজন রয়েছে। এই 2 লাখ মানুষের নিরাপত্তা যদি এই 100-150 পুলিশকে দিতে পারবে, এখন আমাদের ফ্যামিলিগত ভাবে ধরেন আমি যদি আমার ছোট ভাইয়ের খবরটা নেই, যে সে রাত 10টার পরে সে হ্যাঁ, কোথায় হ্যাঁ, যায়, সে সারাদিন কার সাথে মিশে, সে মোবাইলে কার সাথে আপনি চ্যাটিং করে, সে ওয়ান এক্স বেট খেলায় কিনা, সে অনলাইন জুয়া খেলায় কিনা, এই যে একটা সমস্যা, এগুলা থেকে কিন্তু আসলে প্রত্যেকটি ফ্যামিলিকে কিন্তু ব্যাপকভাবে সচেতন হতে হবে। মানে তাছাড়া কিন্তু এই পারিবারিক অবস্থা ভাবে কিন্তু সচেতন পারিবারিক না ভাবে হলে, হ্যাঁ, সচেতন না হলে হুম, এগুলা সমাধান কখনো এগুলো সম্ভব সমাধান না, করা এটা সম্ভব আমি না। মনে করি। এই শোনেন, এই 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 সখীপুর না, এই বাংলাদেশে যে পরিমাণ প্রশাসনের ভাইয়েরা রয়েছে, ধরেন আরো এর থেকেও যদি আরো 10 ডাবল নিয়োগ দেওয়া হয়, বা আরো যদি থেকে থেকে থাকে, আপনি শিওর থাকেন কোনো লাভ নেই যদি আমরা কোনো লাভ পারিবারিক নেই, ভাবে হ্যাঁ, আমাদের সচেতনতা না বাড়াই। সচেতনতা না হয়। আচ্ছা এখন এই যে আপনি যে পারিবারিকের কথা বললেন, এখন এই যে আমরা অনেক নিউজ দেখি যেগুলো আসলে আমরা দেখতে চাই না, এরকম ঘটনাও ঘটেছে যে বাবার হাতে মেয়ে, দাদার দ্বারা নাতনি, শিক্ষকের দ্বারা ছাত্রী, সহপাঠী, মানে সব মানে ছেলেদের দ্বারা ক্লাসমেট, বান্ধবী, সহকর্মীদের দ্বারা বিভিন্ন ভাবে, মানে যত ঘনিষ্ঠ পরিবেশে আমরা বলি যেগুলোতে মেয়েরা নিরাপদ, সেখানেও কিন্তু মেয়েরা এই ধরনের নির্যাতনের বা যৌন হেনস্থার শিকার হচ্ছে। তাহলে কিভাবে মানে এটা আসলে মানে রোধ করা সম্ভব, জি, আসলে আমি আপনাকে আরেকটা তথ্য বলি, যে বা যেটা তাদের ধরেন, নিরাপত্তাটাই কোথায়, নারীদের জি জি নিরাপত্তাই জি, বা কোথায়? ঠিক আছে, আমি আপনার এই প্রশ্নের অ্যান্সারটা একটু পরে দিই। আমার একটা কথা আমি ভুলে গেছি, যে ধরেন আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা, আপনি ধরেন এই মাসের একদমই ফার্স্ট সপ্তাহে মানে যে মাস চলে গেল আর কি, আচ্ছা, আচ্ছা, আপনার তোপনারচালা গ্রামের এক মাদকাসক্ত ছেলেকে কিন্তু পুলিশে দিয়েছিল তার মা, এটা আপনি জানেন মা, কি? হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এটা নিউজটা আমি চোখে পড়ছে। মানে এই সংবাদটাও কিন্তু আমরা দিয়েছিলাম। পরবর্তীতে ওইখানে কিন্তু আমরা যতদূর খোঁজ খবর নিয়ে দেখেছি যে ওই ছেলেটার এতটাই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ মাটা যখন আহ, মানে একদম অতিষ্ঠ, তখন কিন্তু এটা প্রশাসনের সহায়তা নিয়েছে। প্রশাসন কিন্তু সর্বোচ্চ ভাবে সেটা সহায়তা দিয়েছে, এবং কি আইনি যে ব্যবস্থাটা সেটা কিন্তু প্রশাসন নিয়েছে, ওই ছেলেকে বুঝিয়েছে, বা সে আইনের যা করার দরকার প্রশাসন কিন্তু সেটা করেছে। এখন সর্বশেষ খোঁজখবর নিয়ে দেখেছি যে এই ছেলেটা কিন্তু মোটামুটি একটা স্বাভাবিক জীবনে সে কিন্তু ফিরে আসার চেষ্টা করতেছে, বা সে আসছে। যদিও একটা আচ্ছা মাদকে আচ্ছা, সে কিন্তু আসক্ত মাদকাসক্ত ছিল, কিন্তু হওয়া যায়, এখান থেকে বের হওয়াটা কিন্তু একটু মানে খুব রিকভারি কঠিন, হওয়াটা কিন্তু একটু কঠিন। খুব কিন্তু খুব চেষ্টা করলে কঠিন। যে হবে না বিষয়টা এমন না। তবে ওইটার সম্পর্কে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে মোটামুটি সে একটু রিকভারি হওয়ার চেষ্টা আছে, বা সে করতেছে। যাই হোক, এটা আমি আপনার বলে রাখলাম। এখন আপনি যেটা বললেন, ধরেন এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলে থাকি, এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, আমরা যেগুলো ফেসবুকে দেখি, বিভিন্ন গণমাধ্যমে আমরা যেগুলো দেখি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখি, যে বাবা কর্তৃক আপনার মেয়ে দর্শন, সম্প্রতি আপনার মির্জাপুরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো মির্জাপুরে, মির্জাপুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওই বাবাকে কিন্তু ভোলার একটা জায়গা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং কি ঘটনাটা কিন্তু আহ, ঘটনাটা কিন্তু এটা সত্য। আমরা পুলিশি ভাষায় আমরা পুলিশের কাছে যোগাযোগ করে যেটা আমাদের টাঙ্গাইলের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু মানে খোঁজ খবর নিয়ে দেখেছে যে এই ঘটনাটা ঠিক আছে, সত্য। কিন্তু আমি আপনার আরেকটা কথা বলি, শোনেন, এখানে পারিবারিক ভাবে এখন এমন একটা অবস্থায় গিয়ে আমরা দাঁড়াইছি, ধরেন আপনাকে যদি আমি হেয় প্রতিপন্ন করতে যাই, আমি যদি আপনাকে ঘায়ল করতে যাই, এখানে ধরেন কারেন্ট চলে আচ্ছা গেছে। আমরা মনে, আচ্ছা সমস্যা নাই, কথা বলে শুনি। যে আপনি ধরেন অনেকগুলাই আপনার এরকম একটা ফ্যাশনে গিয়ে বিষয়টা দাঁড়াইছে যে ধরেন আমি আপনাকে ফাঁসানো দরকার, সেখানে দেখা গেলো যে আমি নারী হুম, ইস্যুকে আমি মানে সামনে আনি, এরকম ভাবে হ্যাঁ অনেকটা। হ্যাঁ কিন্তু সব ঘটনাই যে আসলে মিথ্যা এরকম না, সব যে সত্য বিষয়টা এরকম না। এরকম কিন্তু অনেকগুলা হয়েছে, এবং কি অনেকগুলা এগুলা ধরেন আমাদেরও অনেকগুলো নলেজে এরকম ভাবে রয়েছে যে যেগুলো আসলেই কোনো কোনো সততা নাই, আসলেই কোনো কিছু নেই, কিন্তু এট লাস্ট একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, একটা মানুষকে সম্মানহানি করার জন্য অনেক ঘটনাই কিন্তু ঘটনা ঘটানো হয়, এরকম আর কি। তো হ্যাঁ। আমার পক্ষ থেকে আসলে আবারও আপনি আপনাকে বলে রাখি আপনার মাধ্যমে জন্য, যারা আমাদের এই সাত দর্শক রয়েছে বা যারা শুনবে, ধরেন এখান থেকে আপনি যাই বলেন, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু একই ধরনের প্রায় অপরাধ। সেই অপরাধের একটাই সলিউশন, আমাদের সামাজিক এবং কি পারিবারিক ভাবে আমাদের ব্যাপকভাবে সচেতন হতে হবে। আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। আমার বাচ্চায় কি করে, আমার এক ভাই বিদেশ, আমার ভাইয়ের বউ কি করে, আমার বোন কলেজে পড়ে, সে কার সাথে কলেজে গেল আসলো, বা সে কার সাথে মিশে, এ ধরনের কিন্তু খোঁজ খবর কিন্তু পরিবার থেকে প্রত্যেকটি মানুষকে নেওয়া উচিত, এটা আমি মনে করি। এখন আপনি একটু আগেই বলছিলেন যে তক্তার চালায় মাদকাসক্তির যে ইটা ঘটনাটা, এখন আমরাও দেখলাম যে সম্প্রতি 10,000 পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আইন শৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে তারা গোপন সূত্র মতে এই কাজটি তারা করেছেন। কিন্তু এই ব্যবসায়ীর যারা কাস্টমার, যারা খরিদ্দার, যদি একজন করেও ধরি, তবুও তো প্রায় 10,000 জন তারা কিন্তু আমাদের মাঝেই আছে। তারা কিন্তু আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের গ্রামের কেউ না কেউ। এখন তাদেরকে মানে সংশোধন করার, তক্তার সালাম মা যেমন তার সন্তানকে করার চেষ্টা করেছে, এখন আমার পরিবারের, আমার গ্রামের বা আমার পরিচিতের মধ্যে যারা এই মাদকাসক্ত, যারা এগুলো মানে কিনে খায়, তাদেরকে আমি, আমার কোনো দায়িত্ব নাই, বা তাদেরকে কোনো পরিবার নাই, তাদেরকে অভিভাবক শাসন করার কেউ নাই। জি, আপনি মানে খুবই একটা তথ্য বলছেন যে সম্প্রতি গত কয়েকদিন আগে যে এই শুধু সখীপুরের মধ্যে না, টাঙ্গাইলের মধ্যে এটি সব থেকে বড় একটি চালান, আবার চালান কিন্তু আলোচিত, আলোচিত একটা হ্যাঁ ঘটনা হ্যাঁ হ্যাঁ, ঘটছে। খুবই বড় ধরনের একটা চালান এখান থেকে কিন্তু, সেটা আমাদের এই সখীপুর থেকে কিন্তু এটা ধরা হয়েছে। প্রায় এখানে 10,000 পিস ইয়াবা সহ এক লোককে একদম হাতে নাতে ধরা হয়েছে। এখানে সে কিন্তু যে লোকটা ইয়াবা যাকে ধরা হয়েছে হারুন,
সে কিন্তু ইয়াবা আপনার মাদক সেবী না, সে হলো মাদক সম্রাট, মানে মাদক ব্যবসায়ী যেটা আমরা বলি। এবং কি সে আচ্ছা ছোট আচ্ছা। মোটো ব্যবসায়ী না, সে আজ থেকে আরো 5-7 বছর আগে সে গাজীপুরে প্রায় 18,000 ইয়াবা সহ সে কিন্তু ধরা পড়েছে। আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, কিন্তু যদি না জেনে থাকেন আমি আপনাকে ইনফরমেশন দিই। এবং আচ্ছা কি আচ্ছা। আমরা যেটা জেনেছি সেটা হলো যে এই হারুন সে কিন্তু বিয়ে করছে আপনার গাজীপুর। আচ্ছা আমি বলি, আমরা ব্যবসায়ী সম্পর্কে আমরা আলোচনাটা করতে চাই না, সেটা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে। আমরা বলতে চাচ্ছি তার যারা, তিনি ব্যবসায়ী, আমি তো কাস্টমার। এই তার কাস্টমার কিন্তু আমার পরিবারে, আমার সমাজে, আমার গ্রামে বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ, তাদের জি জি অবশ্যই বাবা মা অভিভাবক ভাই বোন আছে। এদের দায়িত্বটা কি? আইন শৃঙ্খলা বাহিনী ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে গেছে, কিন্তু আমাদের জি জি জি, দায়িত্বটা না না কি না, ঠিক ছিল? আছে, আপনি এটা শুনেন। আমার মনে হয় না যে এই পৃথিবীতে এ ধরনের কোন বাবা মা রয়েছে যে আহ, একটা অবৈধ পথে যদি কোনো সন্তান যদি চলে যায়, সেটা যদি বাবা মা বিষয়টা নলেজে তাদের থাকে বা তাদের নলেজে যদি আসে যে আমার আমার সন্তান অবৈধ একটা ব্যবসা করে, আমার মনে হয় না কোনো বাবা মা এটা অ্যালাউ করবে। আমার মনে হয় না। তারপরে তো মানে কিছু তো থাকেই, বাবা আর ছেলে মিলে হ্যাঁ অনেক ব্যবসা করে, এরকমও থাকে কিন্তু। কিন্তু হ্যাঁ আছে। আহ, হ্যাঁ, এরকম কিন্তু অনেকে, আমরা অনেকে যে স্বামী স্ত্রী কিন্তু অনেক ধরা পড়ছে আর কি, হ্যাঁ যে হ্যাঁ আমি হ্যাঁ ইয়াবা অনেক সহ। ধরা পড়ছে। হম এরকম হম কিন্তু অনেক হয়েছে আর কি। বাবা মা ছেলেও গ্রেপ্তার হয়েছে ইয়াবা সহ, সেগুলাও তো বাবা মা। কিন্তু একদমই হ্যাঁ। প্রত্যন্ত অঞ্চলের আপনার যে সম্প্রতি যেটা আপনি এই ঘটনার উল্লেখ দিয়ে বলি আপনারে, ধরেন এখানে ধরেন আসলে বাবা মাটা একটা একটা অপরাধীর বয়স যদি আপনার প্রায় 50-এর কাছাকাছি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ফ্যামিলির তার বাবা মার বয়স কিন্তু মিনিমাম 70 থেকে কি 80 বা 100 হয়ে যায়, এরকম আসে। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম কিন্তু হয়ে যায়। ধরেন তখন ওই 70 বা 80 বছর বয়সের বাবা মার এখানে কি করার থাকে, তারা তো মোটামুটি একটু, তারা কিন্তু ঘরে পড়া, তারা কিন্তু এই বিষয়টা জানে না। আমি আপনার বলি শুনে, এটা হলো এই ব্যাখ্যা এটা। তারপরে শুনেন, এখানে বয়স এটা হলো একটা ম্যাটার। আরেকটা বিষয় হলো যে ধরেন এখানে ওই অনেক আছে যে তাদের বয়স আন্ডার মানে 20 বা 15, এরকম অনেক থাকে আর কি। মানে অতি মানে বয়সের এরাও যারা। কিন্তু, হ্যাঁ, জি জি, এরাও কিন্তু অনেক বড় বড় ব্যবসা করে থাকে। সেক্ষেত্রে কি বাবা মা, ওই যে আমি আপনার বললাম একই কথা, ধরেন প্রত্যেকটি মানুষকে সচেতন করতে হবে বা প্রত্যেকটি মানুষ সচেতন হতে হবে। আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে। ধরেন আমি একটা এখানে সমাজের যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদেরও কিন্তু অনেকগুলো দায়িত্ব রয়েছে। ধরেন একটা ফ্যামিলিতে, দায়িত্ব আছে। একটা ফ্যামিলি ধরেন তাদের টোটালি কোনো আয়ের কোনো ইনকাম মানে এই নাই, উৎস নাই। সেই ফ্যামিলির লোক এত ভালো কেমনে চলে, তার আয়ের উৎস কি, এগুলা কিন্তু জানাটা কিন্তু অন্যায় কোনো কিছু না। না। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখানে প্রত্যেকটি জায়গা থেকে ধরেন এখানে সামাজিক মূল্যবোধ যেটা রয়েছে, সামাজিক দায়িত্ব যেটা রয়েছে, এটা কিন্তু হম হম। ব্যাপকভাবে না বাড়াইলে, এটা কিন্তু এই গতিটা যদি আপনার একদমই যদি স্টপ হয়ে যায়, থেমে যায়, আগামী 10 বছর পর চিন্তা করে দেখেন তো, এইভাবে অপরাধের প্রবণতা যদি বেড়ে থাকে, বেড়ে যায়, তখন ভাই বাপকে ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না। মানে কোথায় না। তার কটা সন্তান রয়ে গেল, এটাও কিন্তু ওই বাবা মা খোঁজ খবর রাখবে না, জানবে না। আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এরকম একটা জগতে পা দিচ্ছি। মানে এটা কিন্তু মানে হম। আমি ধরেন আমাদের হ্যাঁ যারা একদম সত্য। হ্যাঁ। জি, মানে আমাদের যারা মানে নেক্সট মানে যারা প্রজন্ম রয়েছে, আমার যে। সন্তান বা আমার সন্তানের যারা সন্তান হবে, আপনি একটা হম জিনিস হম চিন্তা হম। করেন দেখি, মানে তারা এখানে কি চিন্তা করবে, তাদের এখানে কি মানে তাদের অপরাধটা যদি হয়, সেখানে সে অপরাধটা আপনি কোন পরিমাণ আপনার লম্বা হতে পারে, কি পরিমাণ হতে পারে, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি হয়তো বা আমি আপনার আরেকটা জিনিস আপনি আমি আপনার মাধ্যমে মানে বলতে চাই যে ধরেন আপনি একদমই কিন্তু একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বেড়ে ওঠা একজন আমাদের এনামুল হম। ভাই। আপনার গ্রামের যে ধরেন আপনার ভাইয়ের মানে আপনার চাচা, আপনার বাপ চাচাদের সাথে যে মানে একটা বন্ডিং ছিল, সেটা কিন্তু আপনার মধ্যে দেখেন মানে ওইরকম ভাবে বন্ডিং কিন্তু নাই। আপনার কিন্তু চাচা আছে, আপনার না। কিন্তু স্বাস্থ্য ভাই আছে, সেটা কিন্তু নাই। আস্তে আস্তে নাই। কিন্তু এই যে একটা পারিবারিক যে একটা সম্পর্ক আছে আমাদের ভেতরে, এগুলা থেকে কিন্তু আমরা হম হম। অনেকটা দূরে আপনার চলে এসে বলছি। আমি একদমই সরে যাচ্ছে। ধরেন, একদম ধরেন আমি আপনাকে শুধু একদম গ্রামের ভাষায় একটা কথা বলি, যে এখন তো আপনার গ্রীষ্মকাল, অনেক প্রচন্ড গরম। এটা আমার এই অল্প বয়সের আমি দেখেছি যে আমার দাদা বা আমার বাবা যারা রয়েছে, তারা কিন্তু তখন তো আর কারেন্টের ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তারা কিন্তু না। সারাটা রাত এই উঠানে পাটি মানে করে সারা রাত শুয়ে থাকতো।
হ্যাঁ এটা আপনি মানে আপনি জানেন কিনা জানেন না, গরমের কারণে শুয়ে থাকতো আর কি। হ্যাঁ, অভিজ্ঞতা আছে এগুলো দেখার। জি, মানে এরকম হইতো। কিন্তু এখন একটা জিনিস দেখেন, এখন একটা ঘরে আপনার গেটের লক, আপনার দরজা আছে, তার সামনে একটা গ্রিল আছে, তারপরেও কিন্তু ওই মানুষটা নিরাপদ না। না, আগে কিন্তু মানুষের কিন্তু কোনো মানে মানে আমরা যেটা ওই যে আচ্ছা বাউন্ডারি আমরা বলা বলি। আলোচনা একটু, হ্যাঁ কথাগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমরা আলোচনাগুলো আরো সামনের দিকে নিতে চাই। সেটা হলো জি, যে এই যে গ্রামে গঞ্জের আলাপ যেহেতু হচ্ছে, সেইখানে এই যে গরু, ছাগল, তারপরে এই যে মোটর সাইকেল, অটো রিক্সা চুরি বা ছিনতাই, এগুলো কিন্তু দিন দিন বাড়তেছে। এগুলো কারা করে, বা এগুলো আসলে শুনুন, কমানোর? হ্যাঁ, আমি না না ঠিক আছে, আপনি যেটা বলেন অপরাধ, ধরেন যারা এই যে সম্প্রতি ধরেন এখানে একটা ছাগল চোরের একটা ঘটনা ঘটছে, আমি যারা যারা ছাগল চুরি হুম করছে হুম, আমি এদের একদমই একদমই মানে ফ্যামিলির একদমই যে আপনার একদম মানে একদম একদম হৃৎপিণ্ড যেখানে আমি ওইখানে টাচ করছি। মানে এরা এরা দুইজনই জানাশোনা, আমি হ্যাঁ, একটা টোটাল একটা মানে আপনার মাদক সেবী। একটা মানুষ সে মাদক মাদকাসক্ত, হ্যাঁ 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 হ্যাঁ, তারা হলো মাদক সেবী। ধরেন এলাকায় তারা কিন্তু মাদক সেবী মানে একদম চিহ্নিত মাদক সেবী। এখানে ধরেন আমি একটা এলাকায় যারা চিহ্নিত মাদক সেবী, এদের তথ্য কিন্তু পুলিশ চাচ্ছে। এরা পুলিশ কিন্তু হ্যাঁ বারবারই আইন শৃঙ্খলা মিটিং বা তাদের যে প্রচারণা রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন যারা আছে, তারা কিন্তু বারবার চাচ্ছে সেটা জনপ্রতিনিধির মাধ্যমে বা সমাজে যারা নেতৃত্ব দিয়ে থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনার এর প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে বিট পুলিশ সাব ইন্সপেক্টর, একজন সহকারী সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ দেওয়া আছে প্রত্যেকটি ইউনিয়নে আর কি। তারা কি কিন্তু কি ইউনিয়নে? হ্যাঁ ব্যাপকভাবে, জি, ব্যাপকভাবে এটা কিন্তু প্রচার চালাচ্ছে যে আপনারা মাদক সেবীদের তালিকাটা দেন, মাদক কারবারিদের তালিকা দেন, মাদক ব্যবসায়ীদের তালিকাটা দেন। আচ্ছা শুনেন, একটা মানুষ চুরি করার পরে যদি সে ধরা পড়ে, তখন যদি তার প্রিভিয়াস রেকর্ড গুলো সামনে আসে, এগুলা কেন আসে? এগুলা ধরেন একটা মানুষ অপরাধ সংগঠিত হওয়ার আগেই যদি আমি পুলিশকে ইনফরমেশনটা দিয়ে দিই যে এরকম এরকম এই হ্যাঁ লোকটা এরকম মানে এগুলা করে, তাহলে দেখে গেল সে ওইটা থেকে রিকভারি হলো, এবং কি সে ছাগল চুরির মতো ঘটনা সে আর ঘটাইলো না। হ্যাঁ হ্যাঁ। তাতে কিন্তু এভাবে কিন্তু সচেতনতা কিন্তু বৃদ্ধি করা লাগে। এখন একটা বিষয় আমি যোগ করি, যে এই যে যতগুলা ঘটনা আমরা প্রথম থেকে আলোচনা করতেছি, প্রেম, পরকীয়া, আত্মহত্যা, তারপরে ওই যে চুরি, ছিনতাই, এগুলো তো আমরা অনেক সময় দেখি যে এই বহিরাগত লোক যারা, বিশেষ করে এখন আমাদের এলাকা বা সারা দেশেই শিল্পায়ন হচ্ছে, সেখানে পোল্ট্রির ফার্ম মানে হচ্ছে, মুরগির ফার্ম, সেইখানে কর্মচারী আছে, ফার্নিচার হচ্ছে, হাটে বাজারে অনেক ফার্নিচারের দোকান, সেইখানে কর্মচারী আসতেছে, গাড়ির মানে গ্যারেজ, তারপরে মানে বিভিন্ন ধরনের দোকানের কর্মচারী, এমনকি মৌসুমে মৌসুমে যে কাজের লোকগুলো আসে বিভিন্ন এলাকার, এরাও কিন্তু এই অপরাধগুলোর সাথে জড়িত। এখন জি আমার জি প্রশ্ন হলো যে যারা আসলে ভিন মানে ভিন পুরুষ যারা, তাদের সাথে আবার আমরা দেখি যে আমাদের মা বোনেরা বা আমাদের চাচি জেঠি বা মানে যারা আছে আমাদের চারপাশে, এরা এত ফ্রি ভাবে মিশে যে তখন মনে হয় না যে না, কাছের মানুষ বাড়িতে কাজ করে, কিন্তু পরে দেখা যায় যে যখন একটা ঘটনা ঘটে যায়, আসলে আমাদের মধ্যে কি এই সচেতনতা থাকা দরকার না, যে ইসলামের পর্দার তো ব্যাপার আছেই ফরজ, এর বাইরেও তো আমাদের কিছুটা শালীনতার দরকার আছে, যে ভিন পুরুষদের সাথে আমরা কিভাবে মিশবো, কতটুকু মিশবো। জি জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ধরেন এই যে সম্প্রতি মানে কিন্তু একটা জিনিস কিন্তু মানে চলমান রয়েছে, সেটা হলো যে আপনার ইরিগেশন যে রয়েছে, এখানে কিন্তু মানে দেশ হ্যাঁ বিদেশ হ্যাঁ থেকে মানে আপনার দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় হ্যাঁ এদিক হ্যাঁ থেকে কিন্তু বিভিন্ন কাজের শ্রমিক তারা কিন্তু মানে বিভিন্ন মানে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা ঢুকে পড়তেছে। আমি আপনার একটা কথা বলে, ধরেন হ্যাঁ এখানে যারা হ্যাঁ কাজ করতে আসে, এরা কি আপনার সবাইকে শ্রমিক? এরকম না। এদের না, ভিতরে থেকে অনেকগুলো রয়েছে মাদক সেবী, অনেকগুলো চোর, অনেকগুলো আছে হত্যা মামলার আসামি, আবার অনেক হম রয়েছে হম তারা হম, আবার স্কুল টিচার, তারাও কিন্তু কাজ করতে আসে। এরকম আমার আচ্ছা আমার আচ্ছা, লাইফে হয়েছে। আমার বাড়িতে একজন আসছিল কাজ আচ্ছা, করতে, সে আমি তার কাছে খোঁজ খবর নিয়ে দেখি যে সে হলো একটা স্কুলের টিচার, বন্ধ, সে এখানে কাজ করতে আসছে। আবার অনেক ভালো মানুষ কিন্তু কাজ করতে আসে। হ্যাঁ হ্যাঁ আবার অনেক লোক আছে যে তারা টোটালি মাদক সেবী, তারা মূলত তাদের টার্গেট হলো যে সারাদিন কাজ করবে, রাতে ওই বাড়িতে কি কি রয়েছে, ওই বাড়ির আশপাশে কোথায় কি রয়েছে, এগুলা হ্যাঁ খোঁজ হ্যাঁ খবর হ্যাঁ, রেখে সারা রাত তারা মানে চুরির যে মানে কাজগুলা, এগুলা কিন্তু তাদের কিন্তু আপনার এগুলা কিন্তু একটা জ্যাক রয়েছে। হম, আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতার কথা জানাই, যে বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের এই সখীপুর কিন্তু একটা জিনিস বেশি ছিল, সেটা হলো বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির একটা ঘটনা ব্যাপকভাবে ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হম এটা হম, কিন্তু একটা কনসেপ্ট।
এটা ধরেন আমাদের তৎকালীন ওসি মহোদয় এটা আপনার এতটাই মানে বিষয়টা মানে ওনার আমলে নিল, মাইন্ডে নিল। পরবর্তীতে কিন্তু এখানে 2 জন চোর চোর ধরা হয়েছে, মানে প্রথম অবস্থায়। আচ্ছা এটা মেবি ধরা হয়েছে কুতুবপুর থেকে ধরা হয়েছে। ওটা আমার ভিডিও তো আছে, আপনি অনেক আপনি গেটে গেটে দেখতে পারবেন। আচ্ছা ওই 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 2 জন হলো, তারা কি জানেন, ওই কুতুবপুর বাজারে তারা নিয়মিত কলার যে কুলি আছে না, কলার মানে কলা যে উঠিয়ে দেয় আর কি। কুলি হ্যাঁ, ট্রাকে হ্যাঁ, উঠাই দেয় হ্যাঁ। তারা এই কাজটা করছে, এই কাজটা করছে এবং কি ওই বাজারে তারা থাকছে। ওই বাজারে থেকে থেকে তারা কিন্তু প্রকৃতপক্ষে একজন ইলেকট্রিশিয়ান, প্রত্যেকটা লোকই কিন্তু উপরে বসে আচ্ছা তারা কুলি, কিন্তু এইভাবে ভিতরে ভিতরে তারা কোথায় কি কি আছে ওইখানে থেকে, এবং কি তাদের ওই ধরনের লোক ঘুরাইতে তারা প্রায় 14 থেকে 15 জন লোক একটা বাসা ভাড়া নিয়ে তারা এই সমস্ত অপরাধ কিন্তু সংগঠিত করেছে। তাদের ভিতর থেকে অনেকে আপনার মানে আপনার তাদের নিজস্ব কিন্তু আপনার পরিবহন রয়েছে। আপনি এটা আচ্ছা আপনি চোখে কপালে উঠে যাবে মনে, মানে টোটাল ধরেন, টোটাল ওখানে কোনো কিছু ধরেন ভাড়া না, যে আপনার গাড়ি চালায় মানে তার কাজ হলো সে গাড়ি চালায় নিবে। আর যে ইলেকট্রিক মিস্ত্রি তার কাজ হলো সে মেল লাইনটা কেটে লাইনটা বিচ্ছিন্ন করে, মানে টোটাল ওদের টিমে সব রয়েছে মনে করেন। ওদের টিমে কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ ঝাড়ুদার, কেউ ফার্মাসিস্ট আছে না, সব রয়েছে ওদের ভিতরে এরকম ভাবে। তবে এখন আমি আপনারে একটা বলি, এখানে ধরেন আপনার যেটা বললেন যে এখানে ধরেন আমি সাধারণত গ্রামের ছেলে, আমিও গ্রামে আমরা একটা জিনিস খেয়াল করি, যারা যে বিদেশি মানে শ্রমিক যারা আসে যারা, তারা কিন্তু বছরে আপনার কত কত বাড়িতে 2 বার আসে কিংবা 3 বার আসে। এক ধান রোপণের সময় আসে, আবার আমনের সময় আছে, আমনের কাটার সময় আসে, এখন আবার ইরিগেশন সময় আসবে। অনেক ফ্যামিলি রয়েছে যে তারা তাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, পুরুষ মানুষই নাই হ্যাঁ। পুরুষ মানুষ নেই, তারা কিন্তু একটা সময় বেকায়দে করে তাদের কিন্তু তাদের সাথে মিশা লাগতেছে, তাদের একজন দিয়ে হয়তো বাজার করা লাগতেছে। মানে দেখা গেল যে তাদেরই এক লোক দিয়া হয়তোবা মানে খাবার টাবার নেওয়া হচ্ছে বা আনা নেওয়া এরকম করতেছে। মানে একদমই টোটালি কিন্তু একটা ছেলে মানুষের কাজ কিন্তু মেয়ে মানুষ কখনো করতে পারে না। এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা যোগাযোগটা মানে মানে হচ্ছে, সেই যোগাযোগের থেকে কিন্তু আপনার এই যে অপরাধ গুলা বাড়ে। আস্তে আস্তে পরবর্তী তাদের মধ্যে অপরাধ যে গুলা সম্পর্ক সংগঠিত গুলা হচ্ছে। হয়ে যায়, আমি আপনার বলি, ওইখানকার মধ্যে একজনের মধ্যে ধরেন কেউ তার ভাই বানায়, কেউ তার উকিল ভাই বানায়, কেউ তার উকিল বোন বানায়, উকিল মা বানায়, এরকম কিন্তু হয়তো বা মানে আমাদের কাছে এরকম তথ্য রয়েছে আর কি। আচ্ছা সেখানে কিন্তু একটা মানে একটা অকারেন্স ঘটে যায়। এরকমও তথ্য রয়েছে যে ধরেন এই এলাকা থেকে পঞ্চগড়ের একটা লোক কাজ করতে আসছে, এই এলাকা থেকে তাই এই পঞ্চগড় গেছে আর কি, মানে তাদের বাড়ি দেখার জন্য, আর ওই ফ্যামিলিরও পুরো লোকজন এই বাড়িতে আসছে। মানে একটি আচ্ছা যদি হ্যাঁ সম্পর্কটা যদি ভালোর মধ্যে থাকে তারা আসা যাওয়া করুক, কিন্তু যেটা হয় যে আমার একটা ওই পরামর্শ ধরনের শোনেন, অঘটন আমার না একটা ঘটুক আমার হ্যাঁ। একটা আমার একটা পরামর্শ, এবং কি এটা হলো আমার ব্যক্তিগত পরামর্শ, যেটা আমার কথা হলো যে সম্পর্ক ধরেন এই সমস্ত সম্পর্ক এগুলা কখনো মানে রেজাল্ট কখনো ভালো না। স্থায়ী এটা হয় না এবং সম্পর্ক ভালো হয় না, এটা এটা ঠিক। এটা ফিনিশিংটা ভালো হয় না। সুতরাং হুম আমার এই লাইভ যারা দেখবে বা যারা এই আলোচনা শুনবে, আমার একটা অনুরোধ, এই ধরনের সম্পর্ক থেকে সবাই দূরে থাকবেন। আর সে কাজ করতে আসছে, কাজ শেষ চলে যাবে, এখানে আমার মনে হয় না আর কোনো ধাপ আগানো দরকার বা করা দরকার। আস্তে আস্তে হুম কিন্তু সচেতনতা শোনেন ভাই, আপনি যদি ঠিক থাকেন, এই পৃথিবীতে কেউ কারো কোনো সাধ্য নেই আপনাকে মানে মানে ঠিক না রাখা। আচ্ছা সাংবাদিক ইসমাইল ভাই, আমরা আরো কয়েকটা পয়েন্টে শুনবো। সেটা হলো যে আমাদের গ্রামেগঞ্জে খাবারে নেশা মিশিয়ে যে চুরি করা বা ডাকাতি করা, জি জি এটাও জি কিন্তু অনেক দিন জি যাবতই জি জি চলছে। এটা নিয়ে আসলে জি কোনো রেজাল্ট পাওয়া গেল কিনা পুলিশের জি, কাছ আমি থেকে? আপনাদের বলি শুনেন, ধরেন এখানে ধরেন হ্যাঁ এরকম অনেকগুলো ঘটনা আমরা লিখেছি, আমরা পত্রিকায় লিখেছি, আমরা এরকম অনেকগুলো ঘটনার সম্মুখীন হয়েছি। ধরেন এখানে ওই আমরা যারা এক কথায় যেটা বলি, ফেরি করে অনেক মালামাল কিন্তু বাড়িতে মানুষ কিন্তু বিক্রি করে। হুম মানে বিক্রি করে যেটা হ্যাঁ। আমরা আগে বলতাম যে 2 টাকার দোকান, তখন হয়তো বা এটা 20 টাকার হয়েছে, 20 মানে টাকার মাথায় করে দোকান নিয়ে হ্যাঁ। আসেন, এখন এরকম হয়েছে। তারপর দেখুন অনেক লোক দিনের বেলা সে ভিক্ষুক, রাতে সে চোর। মানে দিনে হুম সে ভিক্ষা করে কিন্তু রাতে সে চুরি ভিক্ষা করে। করে আবার অনেক লোক একদম ঠিক। লোক রয়েছে যে দিনে সে আপনার ওই যে একদমই ধরেন আপনার দেখা গেল যে অটো চালায়, মানে ভাঙারি ভাঙারি কিনে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভাঙারি কিনে। হ্যাঁ ভাঙারি তো হ্যাঁ হ্যাঁ মনে হয় হ্যাঁ আপনি করতে পারছেন। ভাঙারি ওর হ্যাঁ মূল বাজারে টার্গেট কিন্তু বুঝলাম। মূল টার্গেট কিন্তু ভাঙারি কিনা না। মূল টার্গেট হলো যে একটা বাড়িকে সে টার্গেট করে। সম্প্রতি গেল 1-1.5 বছর আগে কিন্তু কচুয়াতে এ ধরনের একটা ঘটনা ঘটেছিল।
ওই লোকটা কচুয়া বাসা ভাড়া নিয়ে সে ভাঙারি ব্যবসা করতে দীর্ঘদিন। পরবর্তীতে ওইখান থেকে কিন্তু এর আগে যে আপনার ফাইলা পাগলার মেলা হলো ওই বাড়ি থেকে কিন্তু প্রায় 1 মণ গাঁজা উদ্ধার করা হয়েছিল ওই ভাঙারির ওই দোকান থেকে। তাহলে কিন্তু আপনি চিন্তা করে দেখেন, মানুষ উপরে যারা, ভিতরে কিন্তু পুরাই আরেকটা আরেকটা জগতের লোক। সে আরেকটা আরেকটা জগতের লোক। ধরেন সে ভাঙারি বিক্রি করার হলো মূল টার্গেটটা না, এটা হলো উপরের মানে একটা মানুষকে বুঝাবে যে আমি ভাঙারি বিক্রি করি, কিন্তু সে টার্গেট হলো ওই ভাঙারির কথা বলে ওই বাড়িতে আপনি ঢোকে, বাড়িতে ঢোকার পর মানে কোন আপনার গেট দিয়ে যাওয়া যাবে, কোন বাড়িটা কেমন, মানে কিভাবে কি, মানে তার গলায় চেন আছে কিনা, ওই মহিলাটা কেমন, টোটাল ওই বাড়িটা সে একদমই তার নলেজে নিয়ে আসে। নিয়ে আসার পরে রাতে এই অপরাধটা সে সুসংগঠিত করে দেয় বা এই অপরাধ সে করে। এই যে একটা বিষয়গুলা, এগুলা তো আসলে আমাদের এখান থেকে সচেতন হতে হবে। আর হলো অনেক সময় দেখা গেল যে আমরা রান্না করে ধরেন আপনার খাবার টাবার অনেক মানুষ আছে খেয়ে, বা টিবুলের মধ্যে অনেক আছে এরকম যে আপনার ওইগুলা মিশিয়ে দিয়ে যায়। আমাদের কথা হলো যে এখানে আপনার রাতের পরে যে আপনার দিন আসে, এই দিনে যখন আমরা টিউবওয়েলের পানি পান করবো মিনিমাম 10 থেকে 15 মিনিট এই টিউবওয়েলটা ঠেসে পানিগুলা ফেলে দিয়ে তারপরে এগুলা কিন্তু আমাদের পান করা উচিত। এবং কি ট্যাঙ্কির পানি যেগুলো রয়েছে, যে ট্যাঙ্কির পানিগুলো আমরা যেগুলো রয়েছে এগুলা কিন্তু আমি মনে করি এগুলো না খাওয়াই ভালো। আমি এটা আমার মানে একটা আমার আমার পরামর্শ আর কি, কারণ ব্যক্তিগত উপলব্ধি। হ্যাঁ, জি জি জি, কারণ এগুলা মানুষের অপরাধটা এখন এতটাই নিখুঁত হয়েছে, ধরেন সেটা আপনার এটা মানে আপনার ধারণার পুরো বাইরে, খুবই নিখুঁত মনে করেন যে। এবং কি আপনার একটা জিনিস খেয়াল করবেন, এক লোক সম্প্রতি ঢাকার মেবি উনি বুয়েটের লেখাপড়া শেষ করে সে হলো চোর হয়েছে আর কি। তাহলে চিন্তা করেন তার মাথায় কি চুরি মাথায় আসতে পারে, সেগুলো কি এমনি সাধারণ চোরের সাথে মিলবে? না না না। বুয়েট কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটার সে পড়ালেখা শেষ করে সে হলো কয়েকটা চোরের যে দল রয়েছে এটার মানে মূল হোতা বা টিম প্রধান, মানে তার আচ্ছা, আরেকটা বিষয় জানবো সাংবাদিক ইসমাইল হোসেন, আমরা আরেকটা বিষয় জানবো যে মাঝে মধ্যে আমরা আপনাদের মাধ্যমে নিউজ পাই যে এই ভেজাল জুসের কারখানা বা ওই যে লিচু বানায় বা এই ধরনের কোন ধরনের কারখানা র্যাব এসে উদ্ধার করে, মানে র্যাব অভিযান চালায়। কিন্তু আমার প্রশ্ন হইলো যে র্যাবের কাজ তো র্যাব করেছে, তারা সন্ধান পেয়েছে, গোপন সূত্রে উদ্ধার করেছে, কিন্তু এর আগে ওই এলাকার কোনো মানুষ, সাংবাদিক বা পুলিশ এদের কাছে কোনো ই থাকে না যে এখানে একটা অবৈধ বা একটা মানে ক্ষতিকর একটা কারখানা তৈরি হয়েছে, যেটা আমাদের জি শিশুদের আমি জন্য খুবই আমি আপনাদের বলে রাখি যে আপনি ভালো একটা কথা বলছেন। সেটা হলো আমাদের সখীপুরে এই যাবৎকালে আমরা যেটা খোঁজ খবর নিয়েছি, দুটা এরকম কারখানা রয়েছে। একটা প্রথম হলো আপনার ওই যে কচুয়াতে আলামিন বেভারেজ নামে একটা, কচুয়াতে। হ্যাঁ 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 জি জি, হ্যাঁ। যেখানে আপনি পোল্ট্রি লেয়ারের অপোজিট আর কি, যেটা ওইখানে কিন্তু র্যাব কিন্তু মানে এরকম ওইটা আপনার চোখটা একদম কপালে উঠে যাবে। ওইখানে ভিতরে তো আমরা গেছিলাম একদিন, আপনি যে লাচ্ছি খান, লাচ্ছি কিন্তু সাধারণত আমরা জানি যে এটা হলো প্রাণ কোম্পানি, কিন্তু ওইখানে প্রাণ কোম্পানির তুমি টোটালি ধরেন আপনার লঘু দেওয়া ঠিক ওই বোতল, এবং কি আপনার বিডি যে আপনার চিপস রয়েছে মানে পটেটো, ঠিক মোরগ ওগুলাই কিন্তু লাচ্ছিটা তৈরি হয়তো আপনি কচুয়া থেকে, কিন্তু আমি আর আপনি বা মানে আমরা বাচ্চাদের কিন্তু খাওয়াচ্ছি একদম প্রাণ সেটা কোম্পানি। হলো প্রাণ কোম্পানিটা কিন্তু খাওয়াচ্ছি আমাদের কাছে এই ধরনের। জি এটা হলো এটা। আর সম্প্রতি ধরেন এখানে যে বঙ্কিতে একটা ইয়া হচ্ছে, এখানে মানে টমেটো ছাড়াই তৈরি হতো টমেটো সস, টমেটো এ সস। ধরনের একটা মানে একটা সস কারখানা এখানে র্যাব একটা অভিযান চালাইছে। সেখানে যে আপনার অনেকগুলা মাল রয়েছে বা ওখানে উপকরণ রয়েছে, সেখানে কিন্তু ওগুলা নষ্ট করা হয়েছে। আমি আপনার কাছে খুবই একটা নিখুঁত একটা তথ্য দিয়ে রাখি, যেটা ধরেন আমরা এখানে খোঁজখবর নিয়ে দেখেছি, সেটা হলো যে এই সমস্ত প্রোডাক্ট এগুলা ধরেন মানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে কচুয়ার প্রোডাক্টটা সেটা কেমনে একটা মহসুলের দোকান আসে, এরকম একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। মানে লাচ্ছি লাচ্ছি যদি ধরেন আপনার ঘর বাড়িতে পাওয়া যায় সাধারণত, কিন্তু আপনি খাবেন এটা প্রাণ কোম্পানি লাচ্ছি বলে, কিন্তু ওটা তো প্রাণ কোম্পানি ঠিকই লোগো মোরগ তারা ইউজ করছে, কিন্তু এটা কিন্তু কচুয়ার। ধরেন এরকম আমরা এরকম একটা খোঁজ খবর নিয়ে দেখেছি, তারা যারা এই ধরনের বড় বড় কোম্পানির ডিলারশিপ যারা আনছে তাদের সাথে কিন্তু এই কোম্পানির মালিক যারা রয়েছে তাদের সাথে একটা গোপনে একটা একটা সম্পর্ক হয়। সম্পর্কটা এরকম ভাবে হয় যে আসলে তো
এইখানে ঘর বাড়িতে মনে করেন যে ঘর বাড়িতে যদি কেউ লাচ্ছি ওই ডুপ্লিকেটটা দিয়ে থাকে, আপনি শিওর থাকেন এখানে ওই অরিজিনাল আমার যে প্রশ্ন, এজেন্ট রয়েছে তার মাধ্যমে দেওয়া হয়েছে। সাংবাদিক ইসমাইল হোসেন, আমার প্রশ্ন হলো কেন এই তথ্যগুলা সাংবাদিকরা আগে জানে না, বা পুলিশ কেন আগে জানে না যে আচ্ছা র্যাব বা শুনেন, যৌথ বাহিনীর বিষয়টা অভিযানে শুনেন, তাদেরকে গ্রেফতার করতে হয়? আচ্ছা শুনেন, তথ্য সেটা ধরেন কোনো না কোনো ওয়েতে সেটা আসলে যখন মানে আসলে আমি তথ্য জানলে বলবো না, সেটা আসলে বিষয়টা এমন না। আসলে সাংবাদিক বলেন, পুলিশ বলেন, না, প্রশাসনের বা যে কোনো, আমি আপনার বলে শোনেন, যে কোনো এলাকার মানুষও তো সাইটে থাকে, বলেন, এলাকার মানুষও তো থাকে, হ্যাঁ। আমি একটা কথা বলে শুনেন, ধরেন এখানে কিন্তু মানুষকে কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করা লাগে। আমার বাড়ির পাশে হ্যাঁ, একটা ফ্যাক্টরি হচ্ছে, সেখানে কি করে কাজ করে নাকি কাজ করে না, কি কাজ করে, এগুলা যদি আসলে আপনি আমি যদি সচেতন না থাকি, এগুলা হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, প্রশাসন এটাই এটাই। না জানান, তাহলে আসলে যে আমি শুনেন, আমি একজন সংবাদকর্মী, সারা সত্যপুরের কোথায় কি সংবাদ হচ্ছে, এগুলো যদি সোর্সটা যদি আসলে আমাদের না জানায়, আমাদেরকে আসলে কোনো কিছু করার থাকে না। না, ধরেন আমার বাড়ির পাশে অনেক অপরাধ হয়ে থাকে, সেগুলো যদি আমি নাই জানতে পারি, কিন্তু কেউ না কেউ তো জানে, হয়তোবা কেউ হয়তো বুঝতেছে না যে এখানে কি হচ্ছে, আবার কেউ বুঝেও বলতেছে না, বিষয়টা কিন্তু এরকম। তো আমাদের কথা হলো, আমারও হ্যাঁ, আমারও প্রশ্নটাই ওই জায়গাতে যে আমরা যারা এলাকাবাসী, আমরা যারা গ্রামবাসী, আমাদেরও তো কোনো দায়বদ্ধতা আছে জি এগুলা জি 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 প্রতিরোধ জি, করার পিছনে। এগুলো সচেতন হয়, শুধু হ্যাঁ আমরা হ্যাঁ আইন সেটাই। শৃঙ্খলা বাহিনীর কাছে ছেড়ে দিলাম, শুধু সাংবাদিকের কাছে ছেড়ে দিলাম, আমি কেন আমার জায়গা থেকে এই সচেতনতা সচেতন না, মানে করতেছি না? জি 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 জি, আচ্ছা যাক, সেটাই আর এটা। আরেকটা টপিকে আমরা কথা বলবো, আমাদের সময় কিন্তু প্রায় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমাদের দর্শকরা দেখতেছে, ধন্যবাদ। এখন এই সখীপুরে বা সারা দেশেই উঠতি বয়সের ছেলেরা যেইভাবে মোটরসাইকেল চালায়, তো আমরা মাঝে মধ্যেই দেখি যে মৃত্যুর মিছিল শুরু হয়। এই বেপরোয়া, তাদের যে বেপরোয়া গতি, মৃত্যুর মিছিল, এগুলো কমানোর জন্য আসলে আমাদের সামাজিক বা পারিবারিক ভাবে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? এখানে তারা আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না, জি বা আপনি কতটুকু মানে করার তাদের সুযোগ আছে? এখানে আমি আপনার বলি শুনেন, আপনি সম্প্রতি হয়তোবা ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন, আপনি হয়তোবা জানেন যে আমাদের সখীপুর থানার যে সম্মানিত অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি কিন্তু নিয়মিত এই আপনার মোটর সাইকেল যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপকভাবে উনি অভিযান করতেছে, এবং কি এই অভিযান কিন্তু একদমই এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন আচ্ছা। আমি আপনার একটা কথা বলি শুনেন, ধরেন এখানে ধরেন একটা একটা স্টুডেন্ট, সে ক্লাস 6-7 এ পড়ে, তার আপনার একটা R15 মোটরসাইকেল থাকে, সুজুকি থাকে, একটা জিগজার থাকে, একটা পালসার থাকে, এরকম কিন্তু আপনার তাকে কিনে দেওয়া লাগে। এ ধরনের হুম। সম্মুখীন আমরা হয়েছি যে আপনার অভিভাবকরা এরকম একটা অবস্থার গিয়ে দাঁড়ায় যে আমার যদি মোটরসাইকেলটা না কিনে দেন আমি আত্মহত্যা করবো। এ ধরনের হুমকির সম্মুখীন কিন্তু বাচ্চারা হয়ে থাকে, মানে বাচ্চারা অভিভাবকদের করে থাকে। অনেক ঘটনা এরকম হয়েছে, ধরেন মোটরসাইকেল কিনে দেয়নি বলে সে ফাঁসিতে আত্মহত্যা করছে। হ্যাঁ, ঘটনা এই যে ঘটছে। এরকম যে ঘটনাগুলো ঘটতেছে, আসলে ধরেন আমি একটা কথা বলি, এখানে ধরেন এগুলা থেকে আসলে টোটালি আইন শৃঙ্খলা বাহিনীর একটা জিনিস করার, আইন শৃঙ্খলা বাহিনী তার এটা বলতে পারবে না যে না যে আপনার বাচ্চাকে মোটরসাইকেল কিনে কিনে দিবেন দেন না। না, এটা তো বলতে হ্যাঁ, পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে যে আপনার বাচ্চাকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন, তার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, তার কাগজপত্র জানি সঠিক থাকে, এটা বলতে পারবে কিন্তু। তো হ্যাঁ, আমার হ্যাঁ, বিষয়টা হলো, এখন আমার যে কথাটা হয়তো বাংলাদেশ আইনে এই ধরনের একটা বিষয় যদি আমার আছে কিনা আমি জানি না, যে 18 বয়স বা 20 বছর বা 21 বছরের নিচে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না, এরকম কোন আইন আছে কিনা আসলে আমি জানি না। যদি না থাকে তাহলে এরকম একটা আইন করা জরুরি দরকার, এটা আমি মনে করি। ঠিক। যদি না থাকে, আর যদি থাকে তাহলে সেটা আরো বেশি কার্যকর করা দরকার, এটা হলো আমার পরামর্শ। আর সেক্ষেত্রে ধরেন দেখা গেল যে বাবা ভাই এরা বিদেশ, ভাই বাড়িতে ওই ছোট্ট একটা ভাই রয়েছে, তার মূল টার্গেটটা থাকে আমার একটা ফোন কিনে দেওয়া লাগবে, আমার একটা মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। ওই বাবা আর কি করে কাজ করে, আবার এই যে দিক থেকে ওই যে যারা প্রবাসে থাকে তাদের কিন্তু সবসময় ফেসবুকে এই ধরনের খবর তারা বেশি দেখে যে মোটরসাইকেল কিনা দেয় নাই, এই আমাকে মারা গেছে অমুক কি আত্মহত্যা। এই একটা এরকম মানে আত্মহত্যা করছে আর কি। এই যে এগুলা বিষয়, মানে এগুলা থেকে কিন্তু আসলে যা করা দরকার আমি মনে করি যে ছোট কাল থেকে আমাদের সচেতন হওয়া লাগবে। একটা একটা ধরেন আমি একটা কথা বলি, ধরেন আমি কিন্তু আর মানে হাইটে কিন্তু আমি আর বড় হব না, একটা জিনিস আপনি খেয়াল করবেন। হুম। আপনি আমাদের এরা বলবে আপনি কিন্তু হাইটে আর লম্বা হবেন না, কারণ আপনি যা হুম। হবার আপনি কিন্তু হয়ে গেছেন। আপনাকে হ্যাঁ, ধরেন আপনি যখন একদমই ধরেন 7 বছর বয়স থেকে কিন্তু আমাদের এই সচেতনতা বাড়ানো দরকার, বা আরো আগে থেকে 5 থেকে বাড়ালে ভালো হয়। আপনার বয়স এখন ধরেন 30 বছর 25 বছর, আপনাকে যদি এখন যদি আমি আপনাকে মানে আমি আপনাকে ধরেন
মানে কোনটা ভুল পথ কোনটা সঠিক পথ, এটা যদি আমি এখন অভিভাবক হিসেবে আপনাকে দেখাই, এটা কিন্তু আসলে আপনি ওইভাবে নিতেও পারবেন না, বা আমি অযথা চেষ্টা করবো এখানে আসলে আমার কোনো কিছু ওইখানে কিন্তু এতটা কিন্তু কার্যকর হবে না যতটা কার্যকর হুম, হুম। আপনি বড় যখন যে 7-8 থাকলে যতটা হবে। এখন কিন্তু বিষয়টা আমাদের মূল এটা হলো আমার বলার, এটা হলো একদমই ছোট থেকে ফ্যামিলিতে যে ফ্যামিলিগত পজিটিভ ইতিবাচক যে শিক্ষাগুলো সেগুলো দেওয়া উচিত, নামাজ পড়ানো উচিত, আমিও মসজিদে যাওয়া উচিত। ওখানে একটা পয়েন্ট বলি, সাংবাদিক ইসমাইল হোসেন, আমিও পয়েন্ট বলি, যে বাচ্চা মোটর সাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে, এই অভিমানটা তার তো 2-1 দিনে হয় নাই, 2-4-10 বছরে হয়েছে। এই বাচ্চা জি জি যখন ছোট ছিল, দোকানে তাকে চকলেট কিনে না দিয়ে পারা যায় না, ওই জায়গা থেকেই কিন্তু তার এই আবদার গুলা মানে পাওয়া সব শুরু হয়েছে। জি 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 আমার জি 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 জি। হ্যাঁ, বিষয়টা এরকমই। ধরেন হয়তো আমি আপনার বিষয়টা মনে বুঝাইতে পারছি, আমাদের সংশোধন কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, মানুষ যখন মানে ইন্টারমিডিয়েট পাস করবে তখন তারে আপনি ভালো মন্দ বুঝাইতে দিলে সে তো বুঝবে না, তাকে বুঝাইতে না, হবে যখন তার বয়স 7 বছর, সেখান থেকে শুরু করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ হলো আমার আচ্ছা, দেখ, মত। আমাদের সময় আমরা বোধহয় 5 মিনিটের বেশি নিব না, তাই 1 ঘন্টা হয়ে যাবে। এখন আরেকটা বিষয় আছে, যে আমাদের এলাকায় মাঝে মধ্যেই দেখি যে যে বিশেষ করে হাট বাজারে আগুন ধরে, মানে আগুনের অগ্নিপাত হয়। এখন কোন জায়গায় আগুন ধরতে পারে, কোন কোন কারণে আগুন ধরতে পারে, এগুলো কি যারা হাট বাজার কমিটি বা যারা দোকান ব্যবসায়ী যারা, তারা কি আসলে এই বিষয়ে কোনো সচেতন থাকে না? এটা কি অলৌকিক ভাবে আগুন মানে আগুন ধরে, নাকি এর কোনো মানে একটা কারণগুলা সংগঠিত হয়, এগুলা নিয়ে কি আসলে আমাদের মধ্যে কোনো সচেতনতা আছে? আগুন ধরার পরে তো আমরা ফায়ার সার্ভিস এই এর জন্য অপেক্ষা করি, কিন্তু তার আগে আমাদের প্রস্তুতি নেওয়ার কিছু আছে কিনা? যে আমি আপনি ভালো আর একটা কথা বলছেন যে ধরেন সম্প্রতি কিন্তু সখীপুরে আপনার অনেকগুলাই আগুন ধরার ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ হয়েছে আপনার কচুয়াতে একটা তেলের গোডাউনে আগুন ধরছিল। তেলের ডিব্বতে, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা হলো যে আপনার ইন্দ্রজানে বাজার ধরছিল, বড়চনা ধরছিল। ইন্দ্রাজানি বাজার। এরকম ভাবে হ্যাঁ, অনেকগুলো বাজারে কিন্তু আপনার আমাদের পাশের কালিয়াচুর উপজেলার আউলিয়াবাদ বাজারে ধরছিল। এরকম ভাবে অনেক কিন্তু আমরা হ্যাঁ, কিন্তু শুনেছি। এখন আমি আপনার বলে শোনেন, আসলে আগুনটা যখন ধরে আগুনটা কিন্তু অনেক বড় দেখা যায়, কিন্তু আগুনটা যখন ধরা হ্যাঁ, শুরু হ্যাঁ, হয় তখন আগুনটা কোথা থেকে ধরা শুরু হয় আমি আপনার বলি। একটা লোক সে ধূমপান করে ওইটা একটা জায়গায় ফেলে দিল, একটা হুম, লোক সে ভুলবশত সারাটা রাত কয়েল ঘরে রেখে দিল, ওটার কোনো সিকিউরিটি না থেকে, মানে ধরেন একটা ওপেন একটা জায়গায় আপনি কয়েলটা ধরে রেখে দিল, সেক্ষেত্রে ধরেন সেটা তার আর ওইভাবে মনে নেই যে আমি রাত ওই ঘরে আমি ধরেন কয়েলটা রেখে আসছি, কোন একটা হুম, হালকা হুম, বাতাস গিয়ে এমন একটা জায়গায় ওইটার স্পর্শ লাগলো, মানে আগুন ধরাটা আমি এরকম ভাবে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আগুন ধরাটা শুরু হয় কিন্তু একদমই সূক্ষ্ম ভাবে, আস্তে 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 সুসূক্ষ্ম, ওটা হ্যাঁ। কিন্তু মানে অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমার একটা ইয়া হলো, ধরেন এই আগুনটার বিষয়ে, ধরেন এই যে সম্প্রতি এখনকার যে সিজনটা চলতেছে এই সিজনে কিন্তু আগুনটা বেশি ধরে, আপনি হুম, হয়তো বা জানেন কিনা আমি জানি না। এই সিজন আগুন ধরার কোনো নির্ধারিত কোনো সিজন নাই, তার মধ্যে এই সিজনে বেশি ধরে, কারণ এলোমেলো বাতাস হয়ে যায় এইখানকার আপনার আগুন। এখন আবার আরেকটা বিষয় আমি আপনার বলে দেখি, সেটা হলো যে ধরেন আপনার এই সম্প্রতি কিন্তু এখনকার আমাদের গ্রাম অঞ্চলের যে মেয়ে আমাদের মানে মাছ আছে যারা রয়েছে, তারা কিন্তু অনেকগুলো পাতা আছে না গাছের যে মানে জড়ানো পাতা রয়েছে, হুম, 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 তারা একত্রে করে কিন্তু এখানে আগুন লাগাই দেয় মানে ময়লাটা পরিষ্কার করার জন্য। ওইখানে হ্যাঁ, যদি এলোমেলো এখনকার বাতাস কিন্তু উত্তরের দিকে আসতেছে না দক্ষিণের দিকে না পূর্ব দিকে পড়ছে, এটা কিন্তু বোঝা মুশকিল, ওইখান থেকে আগুনটা কিন্তু অনেক দূরে যাইতে পারে। সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আর এই বিষয়ে খুবই হয়তো বা এই ধরনের একটা ফায়ার সার্ভিসের সাথে আমার ওইভাবে কথা হয় নাই, আমার মনে হয় এই আগুন ধরলে কি কি করণীয় এ ধরনের মনে হয় তাদের কাছে অনেক অ্যাডভাইস রয়েছে বা তাদের কাছে প্রশিক্ষণ রয়েছে। আর আমি আপনার কাছে আরেকটা জিনিস আমি আপনার বলে রাখি, হয়তো আপনার মনে নাই বিষয়টা, সম্প্রতি কিন্তু সখীপুরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যে বনের মধ্যে আগুন ধরে মানে আগুন লাগিয়ে দিচ্ছে অনেকে, এটা আপনি খেয়াল করছেন হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, এটা ধরে মানে মানে এটা কিন্তু চরম লেভেলের একটা অন্যায় কাজ। এখানে একটা বনে মানুষ একটা আগুন লাগিয়ে দেয়, সেখানে কিন্তু অনেক ঔষধি গাছ থাকে, অনেক উপকারী পোকা থাকে, সেগুলা কিন্তু একদম পুড়ে যায়, মানে জীব বৈচিত্র্যটা টোটালি একটা ভারসাম্য নষ্ট হারিয়ে নষ্ট একটা হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায়। তো এখান থেকে আমাদের বেশি আসতে হবে, আগুনটা টোটালি কোনো জায়গায় লাগাবো না অপ্রয়োজনে, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আচ্ছা, সাংবাদিক ইসমাইল হোসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এক জায়গায় হাটে বাজারে এক দোকানে পেট্রোল বিক্রি করে, আরেক হোটেলে চুলায় রান্না হয় গ্যাসের, তার আশপাশ দিয়ে আবার কাপড়ের দোকান, বিভিন্ন কিছুর দোকান। এই যে কোন দোকানটা কোন জায়গায়, বা ওই দোকানের ইলেকট্রিসিটির যে মানে লাইন, সেগুলো কতটুকু নিরাপদ,
মানে এই বিষয়গুলোকে আসলে আদৌ আমরা খেয়াল করি নাকি যে ঘটনা ঘটলে জি, তারপরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি? শুনেন, মানে সরকার, আমরা যে রাস্তার ধারে যে দেখি যে আপনার মানে কোনো ধরনের নিরাপত্তা ছাড়া দেখা গেল যে হ্যাঁ, আপনি ডিজেল, অকটেন, পেট্রোল এগুলা বিক্রি করতেছে, কিন্তু যত্রতত্র মানে এগুলা গড়ে উঠছে, মানে গ্যাসের বোতল, এগুলা কিন্তু ইন টোটালি কিন্তু এগুলো মানে অবৈধ। বৈধ কোনো পাম্প ছাড়া, বৈধ কোনো ডিলারশিপ ছাড়া এগুলা কিন্তু বেচা বিক্রি একদমই টোটালি বন্ধ। এটা আপনার এটা একদমই একদমই অবৈধ। এখন সেক্ষেত্রে ধরেন দেখা গেল যে হয়তো বা সবকিছু তো আর ওই মানুষ নিয়মে ভালাইয়া করে না, মানুষের উপকারের জন্য তো অনেক কিছু করে থাকে। সেক্ষেত্রে আমি আপনারা বলি, ধরেন এই ধরনের একটা বাজারে আগুন লাগে কোন কিসের দোকানে, এটা কি আপনি জানেন? একটা বাজারে কিন্তু আগুন লাগে মূলত হলো তুলার দোকানে আর ডিজেল পেট্রোলের দোকানে, হ্যাঁ, তুলা আর তেল। আর ওই কাপড়ের দোকানে সাধারণত এগুলা কিন্তু খুব দ্রুত আগুন ছড়ায়। তো আমার পরামর্শ হলো যে এই ধরনের দোকান সব সময় মানে জনবহুল যে এইগুলা দোকানগুলো রয়েছে, ধরেন আপনার মোনাহারি দোকান, তারপর দেখা গেল যে হুম, রড সিমেন্টের দোকান, বা যে এই টাইপের যে দোকানগুলো রয়েছে, হোটেল টোটেল, এগুলা থেকে ওই সমস্ত দোকানগুলো একদম টোটাল একটা সাইটে করা দরকার। অবশ্যই। আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। সেটা হলো যে আমরা আমাদের যে রাস্তাঘাটে অনেক খানাখন্দ, অনেক রাস্তার ইন্টারনেট রিপ্লে করতেছে কথা, দেখ একবারে বলে দেই। সেটা হলো যে এই খানাখন্দকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পানি জমে থাকে, মানুষের দুর্ভোগ হয়। ধরে নিলাম এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাস্তা মেরামত করা নিয়মিত, কিন্তু আমার দোকানের সামনে, আমার বাড়ির সামনে পানি জমে থাকলো, আমার বাড়ির সামনে রাস্তা বা দোকানের সামনে রাস্তায় খানাখন্দক তৈরি হচ্ছে, এখনো হয় নাই, গর্তটা হয় নাই, হবে, কারণটা দৃশ্যমান। এখানে কি এইগুলা মেরামত করার বা পানি না জমানোর পিছনে এগুলাকে মানে আমরা যারা আছি, বাড়ির মানুষ বা ব্যবসায়ী বা বণিক সমিতি বা ওই যে সিএনজি অটো মালিক সমিতি, এদের কি কোনো দায়ভার নাই, নাকি শুধু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কেউ মরবে, তারপর হয়তো সরকার সেই ব্যবস্থা নিবে, সেই অপেক্ষায় বসে থাকবে? এইটাই সর্বশেষ প্রশ্ন, সাংবাদিক ইসমাইল হোসেন। যে আসলে আপনি শুনেন, রাস্তাঘাটে খানাখন্দ এগুলা ধরেন থাকবেই, বা এগুলা খানাখন্দ রয়েছে। এখন ধরেন এমন একটা বিষয় যেগুলো আসলে এগুলা তো আসলে ওইভাবে কেউ আগাতে চায় না। দেখা গেলো যে আমার বাড়ির সামনে একটা খানাখন্দ, ওখানে যদি আমি পাকা রাস্তায় যদি ওখানে ভরতে যাই, বা ওই রকম পাকা লেভেল করতে গেলে ওখানে অনেকে হয়তো চিন্তা ভাবনা করে যে এই টাকাগুলা কে দিবে, এগুলো সরকারের পক্ষ থেকে করুক, বা এরকম কিন্তু মানুষ চিন্তা করে আর কি। বণিক সমিতির পক্ষ থেকে ধরেন একটা রাস্তা মেরামতের করতে যে টাকা পরিমাণ লাগে, এগুলা কিন্তু একটা বণিকের পক্ষে আসলে বা এটা কখনো সম্ভব না এটা সংস্কার করার জন্য। তো আপনি হয়তো বা এটা জানেন যে আহ, ওই আপনার যেগুলা এই বড় বড় রাস্তা রয়েছে এগুলা কিন্তু সাথে সাথেই মানে রিপেয়ারিং এর জন্য কিন্তু এগুলা সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ দেওয়া থাকে। তো এগুলা ধরেন উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কিন্তু আপনার অনেকগুলা ইয়া থাকে, স্পেশাল বরাদ্দ থাকে, সেগুলোর মাধ্যমে কিন্তু এগুলা সমাধান করা যায়। কিন্তু আপনি যেটা বলে মানে এটা ব্যক্তিগত ভাবে আমার মনে হয় না ওইভাবে কেউ কখনো এগিয়ে আসতে মানে ওরকম ইয়া আমি হওয়ার কথা না। মেরামতটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, আমি দিচ্ছি যে পানি জমানোটা, কারণ পিছের শত্রু ও হলো আচ্ছা আচ্ছা, পানি। মানে আপনি মানে ওই যে পানি যদি জলাবদ্ধতা যেটা জমে, জি জি জি, আমি আপনি যে যদি জলাবদ্ধতার পথ কথা বন্ধ বললেন, করে দেই, আমি হ্যাঁ 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 জি হ্যাঁ, জি জি, আমি আপনি এটা এটা খুবই বলতেছি যে গুরুত্ব এখানে আমার শুনেন। দায়িত্ব আছে কি? একটা একটা রাস্তা কিন্তু নষ্ট হয় মূলত আপনি জলাবদ্ধতার কারণে। একটা রাস্তা জলাবদ্ধতার নষ্ট কারণে, হয় হ্যাঁ। জলাবদ্ধতার কারণে। এই জলাবদ্ধতাটা শুনেন, এটা ধরেন এটা প্রত্যেকটি মানুষের উচিত। ধরেন আমার বাড়ি টাঙ্গাইলে, আমি যাব, ধরেন আমি গেছি বগুড়াতে, ওইখানেও ধরেন আমি কাত্রীয় বাড়ি গেছি, ওইখানেও যদি দেখি যে জলাবদ্ধতা, ওইখানে আমারও উচিত যে ওই জলাবদ্ধতা নিরসন করা। মানে আমি যতটা হাত দিয়ে বা অন্যান্য যন্ত্রাংশ দিয়ে করা যায়। কারণ কি জানেন, রাস্তাঘাটটা এটা কারো কোনো এলাকা ভিত্তিক না। রাস্তাঘাটটা হলো এমন একটা জিনিস, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ, এটা হলো বাংলাদেশের সম্পদ। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমাদের যারা ব্যবসায়ী, যারা বাড়ির মানুষ, তাদের সামনে বর্ষাকাল আসতেছে, অন্তত পক্ষে তাদের সামনে যেন পানি বেঁধে মানে না থাকে, জলাবদ্ধ অবস্থায় জি না জি 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 থাকে, জি এতটুকু যদি করা যায় তাহলে তার দোকানের সামনে কোনো গাড়ি উল্টিবে না। আশা করি যে আল্লাহ সবাইকে নিরাপদে চলার তৌফিক দান করুন। ধন্যবাদ সাংবাদিক ইসমাইল হোসেন, আমাদেরকে দীর্ঘ 1 ঘন্টা 4 মিনিট সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সেই দর্শকদের যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ যাবৎ যুক্ত আছেন, এবং পরবর্তীতে যারা দেখবেন। আমরা আগামীতে আবার এরকম কোনো সামাজিক সমস্যা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আপনারাও আপনাদের মতামত গুলো দিবেন যে কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তো আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।